তোমার গতিবিদ্যা নিয়ে কৌণিক গতি আর রৈখিক গতি নিয়ে যে চ্যাপ্টারটা মেইন। তো এখান থেকে তুমি দেখবা যে মানে মেইনলি অ্যাডমিশন সাথে গতিবিদ্যা থেকে কোশ্চেন থাকবে এমসিকিউ থেকে 3টা, ব্রাশ থেকে তোমার একটা থাকে, আর রৈখিক গতি থেকে আমাদের 2টা মডেল থাকে এমসিকিউ। আর যদি তুমি রিটেনের ক্ষেত্রে যাও, রিটেনের ক্ষেত্রে একটা তোমার দিবেই। তো 3 মার্কস আর 3.5 মার্কস, ওভারঅল বলতে গেলে 5 মার্কস প্লাস আমাদের গতিবিদ্যা থেকে থাকে। তোমরা যাতে সাউন্ড হচ্ছে একটু মিউট করলে ভালো হয়, যাই হোক টোটালি মিউট করে দিছি। কারো কোনো কোশ্চেন থাকলে টেক্সট করো, টেক্সট করলে আমি টেক্সটটা চেক করব। ওকে, তো গতিবিদ্যার ক্ষেত্রে ফার্স্ট আসো যে আমি যদি তোমাদেরকে হচ্ছে প্রথমে দেখাই যেটা গ্রাফ, গ্রাফ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে। তো আমি যদি তোমাদের প্রথমে একটা কোশ্চেন করি, মনে করো যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তো বুঝতেই পারতেছো, এটা মনে করো আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এনিওয়ে, তো আমি যদি একটা গ্রাফ ড্র করি, মনে করো এরকম একটা গ্রাফ, আমি নাম দিলাম হচ্ছে এ বি সি এন্ড ডি। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এর মধ্যে আমার ত্বরণ হয়েছে কোথায়, অর্থাৎ অ্যাক্সিলারেশন, বলতে পারবা কেউ? আচ্ছা, আমার মনে হয় তোমাদেরকে আনমিউট করে রাখাটা বেটার। তোমরা মিউট রাখো অথবা আমাকে একটু টেক্সট করো, চ্যাটিং এর মাধ্যমে মেসেজ দেওয়া যায়, এটা তো জানো। আচ্ছা, ওকে। আমি দিতে পারতেছি না মেসেজ। আচ্ছা, তাহলে তুমি মুখে বলো, সমস্যা নাই। এই এ বি সি ডি পোর্শনের মধ্যে কোন অংশটা অ্যাক্সিলারেশন, কেউ বলতে পারবা? আচ্ছা, এ বি। বেশিরভাগই দেখতেছি যে অ্যান্সার করতে। আচ্ছা, একজন লিখছো গতিবিদ্যার জনককে। প্রথমত হচ্ছে তোমার এই টাইপের কোশ্চেন গুলো দিবে না অ্যাডমিশনে, থিওরিটিক্যাল কোশ্চেন দেয় না যে এটা কত সালে আবিষ্কার হয়েছে, এটা জনক কে, বা এটা তোমার যে কোনো দরকার হলে গুগল করবা, গুগলে আছে। বাট তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল বা এই টাইপের মানে কোশ্চেন দেখে এত ইজি ইজি জিনিস দেয় না, যে এটা কত সালে আবিষ্কার হয়, নিউটন কত সালে থিওরি দেয়, এগুলো দিবে না। আচ্ছা, তো এখন যারা এই যে অ্যান্সারটা দিছো এ বি, অ্যান্সারটা হচ্ছে রং। আর প্রশ্ন যেটা ছিল এটাও রং, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে আমি আসলে ইন্ডিকেট করি নাই এটা কি দিয়ে প্রকাশ করছি আর এটা কি দিয়ে প্রকাশ করছি। তো এখান থেকে তুমি আসলে ডিটেক্ট করতে পারবা না ত্বরণ কোনটা বা ইয়ে কোনটা। আমি যদি তোমাদেরকে বলি, দেখো আমি এখন যদি আহ, তোমার একই সাথে 3টা গ্রাফ আমি ড্র করি, 3টা গ্রাফ ড্র করলে তোমরা বুঝতে পারবা ওভারঅল ব্যাপারটা কি। দেখো আমি একসাথে যদি তোমাদের 3টা গ্রাফ দেখাই, সেম জিনিস তোমরা মনে হয় দেখতে পারতেছো। আমি একদম সেম প্যাটার্নে 3টা গ্রাফ তোমাদেরকে যদি দেখাই, আগের বারের মতনই মনে করো এই একটা গ্রাফ, তিনটা কিন্তু হুবহু সেম গ্রাফ। ওকে, যদি আঁকানোর জন্য একটু হয়তো কম বেশি হয়েছে। তো এখন এটা মনে করো আমি দিলাম সবগুলোর ক্ষেত্রে এখানে টাইম টাইম, আর এটা যদি আমি দেই ডিস্টেন্স, এটাতে দিলাম মনে করো ভেলোসিটি, আর এটাতে দিলাম হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে কিন্তু মিনিং সবগুলো চেঞ্জ হয়ে যায়। ফার্স্ট ক্ষেত্রে দেখো এটা আমার কি ইন্ডিকেট করে বলো তো? সময়ের সাথে সাথে আমার স্মরণ হচ্ছে, সময়ের সাথে সাথে স্মরণ হচ্ছে, তার মানে কি আমার একটা বেগ আছে। দেখো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডিস্টেন্স যাচ্ছে, তার মানে আমার বেগটা সুষম। দ্যাট মিনস এইটা আমার সুষম বেগ, অর্থাৎ এই ক্ষেত্রে আমার এ বিটা হচ্ছে সুষম বেগ। আর সুষম বেগ হলে এখানে ত্বরণ থাকবে না, তার মানে এখানে কিন্তু অ্যাক্সিলারেশন। বুঝছো আমার কথা? সেকেন্ডটাতে দেখো একই গ্রাফ, এখানে আমার এ বি, এখানে বোঝাচ্ছে টাইমের সাথে সাথে আমার ভেলোসিটি বাড়তেছে, তাই না? সময় বাড়তেছে, ভেলোসিটি বাড়তেছে। ওভারঅল টাইমের সাথে সাথে আমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আর ভেলোসিটি চেঞ্জ মানে হচ্ছে কি সেখানে অ্যাক্সিলারেশন থাকবে। এটা তোমরা জানো যে ভেলোসিটি চেঞ্জ হলে সেখানে আমার অ্যাক্সিলারেশন হবে, সেটা বাড়ুক বা কমুক। শুধু ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে হচ্ছে আমার অ্যাক্সিলারেশন 0। তো এখানে কিন্তু আমার একটা অ্যাক্সিলারেশন আছে। এখন আসো
আমি যদি থার্ড চিত্রের মধ্যে আসি, এই জায়গাটাও সেম গ্রাফ। এখানে তোমার সময় বাড়ার সাথে সাথে বোঝাই যাচ্ছে যে ত্বরণ বাড়তেছে। তো সময় বাড়ার সাথে ত্বরণ বাড়ুক বা কমুক, তার মানে ত্বরণ আছে। তো এখানে কিন্তু আমার অ্যাক্সিলারেশন আছে। এই তিনটা টার্ম বুঝছো কিনা সবাই? সময় যদি না বাড়ে তাহলে কি ত্বরণ কি বাড়বে? সময় না বাড়া মানে তো সময় স্থির আছে, যে কোনো একটা জায়গা ফিক্স। তো সময় না বাড়লে তো হ্যাঁ তুমি বুঝতেই পারবে না। মনে করো 0 সেকেন্ডে একটা আছে, তো এরপরে আসলে হ্যাঁ বাড়তেছে না কমতেছে এটা তো সময়ের সাথে ডিপেন্ড করে। বুঝছো আমার কথা? সময় চেঞ্জ না হলে তুমি কেমনে বুঝবা? এবং মনে করো যে আমি যদি সময় যদি না বাড়াই তাহলে কি আমি ত্বরণ কি বাড়াতে পারবো না? না, সময় না বাড়ালে তুমি ত্বরণ কিভাবে বাড়াবা? মনে করো 0 সেকেন্ডে স্পিড 5 ছিল, বা মনে করো প্রথম সেকেন্ডে স্পিড ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো 1 সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড ছিল, এখন তোমাকে তো অবশ্যই 2 সেকেন্ড বা 1 পয়েন্ট সামথিং সেকেন্ডে যাইতে হবে। 1 সেকেন্ডে যেই সময়টা হয়ে গেছে এখানে তুমি কেমনে বাড়াবা? বুঝছো না আমার কথা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এই তিনটা গ্রাফ কি বোঝা গেছে কিনা? জি ভাইয়া। আচ্ছা, এই এই কোশ্চেন গুলো প্রচুর দেয়, আমি একটু পরে দেখাচ্ছি। কোশ্চেনে দেখবা ঢাবিতে তোমার হচ্ছে গ্রাফ থেকে কোশ্চেন একটা থাকবেই মাস্ট, এবং এই ভুল কাজগুলো তোমরা করবা। এটা অলরেডি বললাম, দেখো তিনটা গ্রাফই কিন্তু সেম, শুধুমাত্র আমি কি দিয়ে এক্সপ্রেস করতেছি এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে টার্মগুলো। এখন দেখো আমি পরের সেকশনে আছি। এই গ্রাফটার মধ্যে তিনটা পার্ট পাবা। এখন এই যে বিসি সেগমেন্ট, বিসি সেগমেন্টে প্রথম গ্রাফে কি বোঝাচ্ছে খেয়াল করো। বোঝাচ্ছে সময় যাচ্ছে, সময় বাড়ার সাথে সাথে দূরত্বের কোনো পরিবর্তন নাই, তাই না? এখানেও যে দূরত্ব ছিল এখানেও আমার সেই দূরত্বে আছে। সময় বাড়ার সাথে সাথে আমার দূরত্বের কোনো পরিবর্তন নাই। তো আলটিমেটলি দূরত্বের পরিবর্তন নাই মানে কি, আমার এখানে একটা বস্তু ছিল, যে জায়গায় একটা একটা জায়গা মনে করো আমার একটা বস্তু ছিল এখানে, 5 সেকেন্ড পরেও ওইখানেই আছে। তো আলটিমেটলি ওর কোনো চেঞ্জ হয় নাই, সময়ের কোনো চেঞ্জ মানে দূরত্বের চেঞ্জ হয় নাই। তো দূরত্ব যদি চেঞ্জ না হয় তার মানে কি ওটা স্থির ছিল। আর কোনো বস্তু স্থির থাকা মানে কি, তার বেগ 0। তার মানে এই টোটাল বিসি জুড়ে আমার হচ্ছে বেগ 0। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে যখন যাচ্ছিল এখানে তো আমার একটা বেগ ছিল, আর এখানে গিয়ে বেগ 0 হয়েছে। তাইলে এই যে বি পয়েন্টটা, এই বি পয়েন্টে গিয়ে আমার একটা বেগের চেঞ্জ হয়েছে না? মনে করো সাপোজ বেগ ছিল 10, হঠাৎ করে 0 হয়ে গেছে, বি পয়েন্টে একটা বেগের চেঞ্জ হয়েছে না? জি। তাহলে এই বি পয়েন্টে গিয়ে কিন্তু আমার ত্বরণ আছে। সো ফার্স্ট গ্রাফে আমার একমাত্র ত্বরণ আছে কোথায়? বি পয়েন্টটাতে, আর কোথাও কিন্তু নাই। বি পয়েন্টটাতে ত্বরণ আছে, যেহেতু বেগের চেঞ্জ হয়েছে। একটা বেগ ছিল 10 বা 15 যাই হোক, সেখান থেকে 0 হয়েছে। বুঝছো আমার কথা? আচ্ছা, এখন 0 হয়ে যাওয়ার পরে, বেগ 0 হওয়ার পরে যে বিসি টুকু তো আবার 0তে চলছে আমার, বিসি যে পয়েন্টটুকু, আলটিমেটলি আবার বেগ একই, সুষম বেগে চলছে। তাহলে এখানেও আমার অ্যাক্সিলারেশন হচ্ছে 0। তাহলে বিসি তে আমার ভেলোসিটিও 0, অ্যাক্সিলারেশনও 0। কিন্তু আমার অ্যাক্সিলারেশন শুধুমাত্র কোথায় ছিল? বি পয়েন্টে। কারণ যেখানে আমি বলছি যে ভেলোসিটি চেঞ্জ যেখানেই হবে সেখানে হচ্ছে আমার অ্যাক্সিলারেশন থাকবে। বুঝতে পারছো কি বিষয়টা? জি। আচ্ছা, রবিউল কিছু বলতে চাচ্ছ? বলো, রেইজ হ্যান্ড, হাত তুলছো, বলো কিছু বলতে চাইলে কোশ্চেন করো। ওকে, কোশ্চেন না থাকলে আমি পরেরটাতে যাই। এখন দেখো সেকেন্ড যেই ফিগারটা আছে, এখানে যদি তুমি বিসির মধ্যে আসো, তাহলে এখানে বিসির ক্ষেত্রে কি বোঝাচ্ছে? সময় বাড়তেছে, সময় বাড়ার সাথে সাথে আমার ভেলোসিটির কোনো চেঞ্জ নাই, মানে ভেলোসিটিটা সেম। তো ভেলোসিটি সেম থাকা মানে কি? সুষম ভেলোসিটি। আর সুষম ভেলোসিটিতে অ্যাক্সিলারেশন। বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ। তাইলে এখন খেয়াল করো, এখানে আমার অ্যাক্সিলারেশন 0, এখানেও আমার কি অ্যাক্সিলারেশন নাই, 0। আচ্ছা, এখানে আমার ভেলোসিটি 0, কিন্তু এখানে কি আমার ভেলোসিটি 0? সেকেন্ড যে চিত্র, এখানে কিন্তু আমার ভেলোসিটিতে 0 না, এটা ভেলোসিটি আছে। মনে করো সাপোজ এটা 10, তো 10এই চলতেছে, মানে ভেলোসিটির পরিবর্তন হয় না। কিন্তু ভেলোসিটিতে 0 এটা আমরা বলতে পারবো না। কিন্তু প্রথমটাতে কিন্তু ভেলোসিটি 0। বোঝা যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে?
জি বোঝা যাচ্ছে। জি ভাইয়া বোঝা যাচ্ছে। একটু একটু ভালো করে বুঝবা, কারণ এই যে অলরেডি দেখতেছো এই তিনটার মধ্যে অনেকগুলো প্যাথস এই রিলেটেডই তোমাদেরকে দিবে কোশ্চেন। তো আমি এটা যদি বুঝতে পারো এই তিনটা গ্রাফ, দেখবা যে সবগুলো মোটামুটি পারতেছো গতিবিদ্যার 60% গ্রাফ তোমার কমপ্লিট। আচ্ছা, এখন আসো থার্ড যেটা, এখানে বিসি দিয়ে আমার কি বোঝাচ্ছে? এখানে বিসি দিয়ে বোঝাচ্ছে সময় বাড়ার সাথে সাথে আমার ত্বরণের কোনো পরিবর্তন নাই। ত্বরণের পরিবর্তন নাই, ঠিক আছে, বাট ত্বরণ তো আছে। মনে করো ত্বরণ ছিল হচ্ছে 10, তো ত্বরণ তো 10 করে আছে সব জায়গায়। আর ত্বরণ থাকা মানে কি? বেগের পরিবর্তন হয়েছে, তার মানে সব জায়গা বেগ তো আছেই, বেগের পরিবর্তনও হচ্ছে। বোঝা গেছে? ভাই এখানে বেগটা কি সমবেগ হবে? না, কখনোই সমবেগ হবে না, এখানে অসমবেগ। কারণ ত্বরণ থাকা মানে তোমার মানে বেগের পরিবর্তন হচ্ছে, যেহেতু এখানে ত্বরণের কোনো পরিবর্তন নাই। মনে করো এখানেও আমার 10 ছিল, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানেও আমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, অর্থাৎ আমার ত্বরণটা হচ্ছে 10, A1 ও 10, A2 ও 10। কিন্তু ত্বরণটা মানে কি? ত্বরণ মানে হচ্ছে আমার ডিভি না, মানে বেগের পরিবর্তন হয়েছে। এখানেও তার মানে আমার বেগের পরিবর্তন হয়েছে। তো বেগটা আমার সুষম না, বেগটা পরিবর্তন হচ্ছে, বুঝছো? মনে করো আমি এক্সাম্পল দিয়ে বলি। মনে করো এখানে আমার ডিবি ছিল হচ্ছে 50, সময় লাগছে 5, আর এখানে মনে করো ছিল 100, সময় লাগছে হচ্ছে 10। ওভারঅল কিন্তু উত্তর 10ই আসবে, কিন্তু বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। বুঝছো বিষয়টা? ওকে, এই পর্যন্ত যদি বুঝো, তাহলে এখন আমি আসি হচ্ছে তার আগে তোমাদের আর একটু হেল্প করি, বুঝতে দিই। কারণ আমি যদি এবার থার্ড যে সেগমেন্টটা আছে, অর্থাৎ সিডি সেগমেন্টে আসো, কি বুঝাচ্ছে? সময়ের সাথে সাথে দূরত্ব কমতেছে। দূরত্ব কমুক আর বাড়ুক, মানে আমি আগে এদিকে যাচ্ছিলাম এখান থেকে, এখন আবার এদিকে আসতেছি। তো দূরত্ব কমুক আর বাড়ুক, পজিশনের তো চেঞ্জ হচ্ছে, বস্তুটা তো স্থির নাই। স্থির যদি না থাকে তার একটা বেগ আছে। আগে যদি আমার বেগ পজিটিভ হয়, মানে আগে এদিকে যাচ্ছিলাম পজিটিভ বেগ হয়, এখন এদিকে আসতেছি বেগটা নেগেটিভ। তো এখানে আমার বেগটা নেগেটিভ। ওকে, আচ্ছা, এখন এই বেগটা আমার সম নাকি অসম বলতে পারবা? বেগটা আমার সুষম নাকি অসম? বেগটা সমান কিন্তু দিকটার ভিন্ন। সমবেগ। বেগটা কিন্তু আমার সুষম বেগ। হ্যাঁ, এই প্রথম চিত্রটার ক্ষেত্রে এখানেও আমার সুষম বেগ, এখানেও আমার সুষম বেগ। যদি সুষম বেগ না হইতো তাহলে আমার চিত্রটা এরকম এরকম হইতো, মানে একা বেঁকা হইতো। স্ট্রেট লাইন মানে হচ্ছে ওখানে আমার সুষম বেগ। কোন ক্ষেত্রে? যখন এখানে টি আর এখানে এস থাকবে। যখন এখানে টি আর এস থাকবে তখন স্ট্রেট লাইন মানে এরকম, স্ট্রেট লাইন ঠিক না, মানে এরকম কোনাকুনি লাইন যেটা, এটা মানে হচ্ছে আমার সুষম বেগ, সেটা এরকম হোক আর এরকম। তো এই বেগটা কিন্তু আমার সুষম। এখানে যে বেগটা ছিল এটাও সুষম, বাট এখানে ছিল প্লাস, এটা হচ্ছে মাইনাস। বুঝতেই পারতো, আগের বার আমি এদিকে গেলে এবার এদিকে আসছে। আচ্ছা, তো বেগ যেহেতু সুষম, আমার ত্বরণ কত? 0। আচ্ছা, এখন আরেকটা বিষয় খেয়াল করো, এখানে আমার বেগ কত ছিল? যে সি পয়েন্টের এই জায়গা 0। আর এদিকে আমার মাইনাস হোক আর যাই হোক, একটা বেগ তো আছে, -10 -5। তার মানে এই যে সি পয়েন্টে বেগের পরিবর্তনটা হয়েছে না, 0 থেকে কমছে। জি। সো আলটিমেটলি এইখানে কিন্তু আমার অ্যাক্সিলারেশন আছে, তার মানে এখানে আমার অ্যাক্সিলারেশন আছে। সো ওভারঅল আমার প্রথম চিত্রে অ্যাক্সিলারেশন আছে শুধুমাত্র দুইটা জায়গা, একটা হচ্ছে পয়েন্ট বি, মানে যে জায়গা চেঞ্জ হয়েছে, আর একটা হচ্ছে পয়েন্ট সি। আর কোথাও কিন্তু অ্যাক্সিলারেশন নাই, কারণ এই হ্যাঁ বলো। এখানে সি বিন্দুতে ত্বরণটা ঋণাত্মক হয়ে যাবে না, যেহেতু বেগটা তো কমে যাচ্ছে। ডেফিনেটলি ঋণাত্মক, বাট আমি বলতেছি ত্বরণ আছে আর কি। হ্যাঁ। তো প্রথম চিত্রে আমার অ্যাক্সিলারেশন আছে শুধুমাত্র বি পয়েন্ট আর সি পয়েন্টে, আর কোথাও অ্যাক্সিলারেশন নাই, কারণ এ বিটাও আমার হচ্ছে তোমার সুষম বেগ, বিসিটাও সুষম বেগ, সিডিটাও সুষম বেগ। ক্লিয়ার কি আমার কথা? আচ্ছা, এখন দ্বিতীয় চিত্রে আসো। দ্বিতীয় চিত্রের সিডি অংশে যদি তুমি খেয়াল করো, এই সিডির ক্ষেত্রে এই জায়গাটা কি বোঝাচ্ছে?
সময় বাড়ার সাথে সাথে আমার বেগ কমতেছে কমতেছে, তার মানে 10 ছিল 8 হইলো 6 হইলো, যাই হোক কমতেছে, এবং বেগটা কমতেছে হচ্ছে সুষমভাবে। ওকে, তো বেগ কমুক আর বাড়ুক, বেগ তো কমতেছে মানে বেগ একই নাই, একই নাই বোঝা যাচ্ছে। এখানে আমার বেগ যদি তোমার 10 থাকে, এখানে নিশ্চয়ই 10 নাই, তো বেগ কমতেছে। তো বেগের চেঞ্জ মানে আমি কি বলছি, কমুক বা বাড়ুক, সেটা হচ্ছে ত্বরণ। তো আমার সিডিতে কিন্তু একটা ত্বরণ আছে, বুঝতে পারছো? সিডিতে হচ্ছে আমার একটা ত্বরণ আছে। এখন প্রশ্নটা হলো, এটা সুষম ত্বরণ নাকি অসম ত্বরণ? বলতে পারবা কেউ? এটা অসম ত্বরণ। না, সুষম ত্বরণ। অসম ত্বরণ এটা কি বোঝাচ্ছে দেখো, সময়ের সাথে সাথে বেগটা কিন্তু, বুঝে বললাম যে সময়ের সাথে সাথে কিন্তু স্মুথলি চেঞ্জ হচ্ছে, তো আমার ত্বরণটা কিন্তু সুষম। অসম ত্বরণ হইলে এটা এমন এমন হইতো বা ব্যাকা হইতো, বুঝছো? তো ত্বরণটা কিন্তু আমার সুষম, মানে পরিবর্তন। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝাচ্ছে পরিবর্তন। পরিবর্তনটা সুষম নাকি অসম, এটা বোঝা হলো সোজা লাইন হলে সুষম আর বেঁকা লাইন হলে অসম। বুঝাইতে পারছি কি? হ্যাঁ। আচ্ছা, আমার একটু ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য মাঝে মাঝে একটু সমস্যা হইতে পারে সাউন্ডে, না বুঝতে পারলে বইলো আমাকে। এখন আছি আমরা থার্ড, যেটা থার্ডটার মধ্যে সিডি আমার কি বোঝায়? থার্ড যে অংশটা আছে এটার মধ্যে আমার সিডিটা আসলে কি বোঝাচ্ছে? সিডিটা বোঝাচ্ছে সময়ের সাথে সাথে আমার ত্বরণ কমতেছে। হ্যাঁ, ত্বরণ কমুক আর বাড়ুক, মনে করো আগে ছিল ত্বরণ 10, এখানে এখন মনে করো ত্বরণ হচ্ছে 5, ত্বরণ কমছে। ত্বরণ কমুক আর বাড়ুক, ত্বরণ তো ছিল তাই না, ত্বরণ তো 0 না, ত্বরণ ছিল। ত্বরণ থাকা মানে কি, আমার বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে কিন্তু আমার বেগের পরিবর্তন হয়েছে এবং এখানে ত্বরণ আছে। বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। এটা যদি বুঝো, এখন তোমাদের আমি ওভারঅল তিনটার মধ্যে দেখো সামঞ্জস্য দেখাই। গ্রাফটা একটু বেশি সময় নিয়ে বোঝাচ্ছে এই কারণেই, কারণ গ্রাফ থেকে কোশ্চেন থাকে এবং থাকে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো এবং কত রকম প্যাটার্ন দেয় এখন দেখো। তাহলে এবার আমি বলি, দেখো তোমরা এক এক করে অ্যান্সার করার চেষ্টা করো। ফার্স্ট গ্রাফ, এটা হচ্ছে টি আর হচ্ছে এ। আচ্ছা, তো আমি যদি পয়েন্ট আকারে দেই এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। ওকে, তো এখন আমি এক এক করে যদি তোমাদের ফার্স্ট কোশ্চেন করি, একটা একটা করে বলবা সবাই। প্রথম চিত্রে এটা হলো ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। আচ্ছা, প্রথম চিত্রে এ বি অংশে আমার বেগ 0 নাকি বেগ আছে, মানে বেগ আছে নাকি নাই, এবং থাকলে সেটা কি সুষম নাকি অসম? ভাইয়া বেগ আছে, সুষম নাকি সুষম বেগ। সুষম বেগ। আচ্ছা, একই অংশ নম্বর চিত্রে এ বি অংশে আমার বেগটা আছে নাকি নাই, সুষম নাকি অসম? ভাইয়া এখানে তো বেগ না, এখানে ত্বরণ হচ্ছে। ত্বরণ হইতে বেগ তো অবশ্যই আছে, এইখানে বেগ বেগ আছে। বেগটা সুষম নাকি অসম? ভাইয়া সুষম বেগ। কোনোদিন না, এখানে অসম বেগ। কারণ হচ্ছে দেখো, এটা 0, এটা 5, এটা 10, এটা 15। তো এখানে আমার যে বেগ ছিল, এখানে কি সে বেগ আছে? তো বেগের পরিবর্তনটা সুষম, বেগের পরিবর্তন, তার মানে ত্বরণ। আপনি বললেন যে কোনাকুনি ভাবে যদি স্ট্রেট থাকে তাহলে হচ্ছে সবসময় হচ্ছে সুষম হবে, তাহলে এক্ষেত্রে তো পরিবর্তন কথা বলছি, সুষম পরিবর্তন। যেমন দেখো
এইখানে সুষম পরিবর্তন হয়েছে, কার পরিবর্তন হয়েছে? এস এর। সো এখানে আমার সুষম বেগ, এইখানে আমার পরিবর্তন হয়েছে সুষম, কার পরিবর্তন হয়েছে? ভি এর। তার মানে এখানে সুষম ত্বরণ। বুঝছো আমার কথা? আমার কথাটা কি বোঝা গেছে? জি ভাইয়া। পরিবর্তনটা সুষম, তাইলে এখানে আমার ত্বরণটা সুষম কিন্তু বেগটা অসম। এখানে আমার বেগটা সুষম কিন্তু সরণটা তো আর অসম হয় না, মানে সরণটা হইছে আর কি, চেঞ্জ হইছে। বুঝছো বিষয়টা? জি ভাইয়া। তাহলে দেখো একই চিত্র, শুধুমাত্র কি দিয়ে ইন্ডিকেট করতেছি, টি না এস, এটার কারণে টোটাল মিনিং কিন্তু চেঞ্জ। নাম্বার 3, 3 নাম্বার চিত্রে এ বি অংশটা, এখানে বলো যে আমার বেগ আছে কি নাই, বেগটা সুষম নাকি অসম? বেগ আছে, অসম। ভেরি গুড, অসম বেগ, কারণ যেহেতু আমার ত্বরণ আছে, তো ত্বরণ মানে আমার অসম বেগ। ওকে, এখন আসো আমি আগে বেগটা শেষ করি, তারপরে ত্বরণে আসবো। বিসি অংশ, ফার্স্ট চিত্র, বিসি অংশে বেগ আছে না নাই, থাকলে সেটা সুষম নাকি অসম? ভাইয়া এখানে বেগ না, এখানে শূন্য বেগ হবে। বেগ শূন্য, তার মানে বেগ বেগ শূন্য এবং শূন্য। ডেফিনেটলি বেগটা সুষম বেগ, যেহেতু পুরাটাই শূন্য আছে, তাই না? জি। তাহলে এখন খেয়াল করো, এই বি এর আগে আমার একটা বেগ ছিল, আর বি এর এখানে গিয়ে বেগ 0 হইলো, তাহলে এখানে আমার একটা বেগের চেঞ্জ হচ্ছে। জি ভাইয়া। তাহলে আমার ত্বরণটা কোথায়? বি বিন্দুতে। শুধুমাত্র পয়েন্টটাতে কিন্তু ত্বরণ, মানে যেই জায়গাটা বেঁকাইছে এই পয়েন্টটা। আচ্ছা, সিমিলারলি এখানে আসো, এই চিত্রে বিসি তে আমার বেগ আছে নাকি নাই, থাকলে সুষম নাকি অসম? ভাইয়া বেগ আছে বেগ আছে এবং সুষম বেগ। সুষম, ভেরি গুড। তাহলে এইটাই হচ্ছে আমার সুষম বেগ। আর এখানে থার্ড চিত্রে অসম বেগ। অসম বেগ, বেগ আছে, বেগ অসম আছে এবং অসম বেগ বেগ, আছে। মানে তৃতীয় চিত্রটা সবচেয়ে সহজ। তৃতীয় চিত্রে সব জায়গায় ত্বরণ আছে, তো ত্বরণ আছে মানে সব জায়গায় হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে বেগ কম। বুঝতে পারছো? আচ্ছা, একইভাবে ফার্স্ট চিত্রের সিডি অংশে বেগ আছে না নাই, সুষম না অসম? জি ভাইয়া বেগ আছে সুষম এবং না সুষম অসম? বেগ। সুষম বেগ, ভেরি গুড। সিডি অংশে বেগ আছে, বেগ আছে অসম বেগ। অসম বেগ। আচ্ছা, আর এটাতে নম্বরে ওটাতেও বেগ আছে, যেহেতু বেগ আছে অসম অসম বেগ। বেগ। Very good. অসম বেগ। সবাই মোটামুটি বুঝছো। ওকে, এখন আমাকে ত্বরণে আসো, আমি ত্বরণটা বুঝি। প্রথম চিত্রের ত্বরণ আছে কোথায় কোথায় বলো তো? ফার্স্ট চিত্রে বি আর সি বিন্দুতে। বি পয়েন্টে আছে আর সি পয়েন্টে আছে। আচ্ছা, দ্বিতীয় চিত্রে ত্বরণটা আছে কোথায় কোথায়? এ বি বরাবর, টোটাল এ বি বরাবরই আর আমার সি ত্বরণটা আছে, বরাবর আর ঋণাত্মক সিডি পয়েন্ট। বরাবর। আর সিডি বরাবর আছে। আমি যদি আরেকটু ভেঙে বলি, এ বি বরাবর হচ্ছে আমার ত্বরণ হইছে, আর সিডি আর বরাবর সি হচ্ছে বরাবর মন্দন হইছে, তাই তো? অ্যাক্সিলারেশন হইছে। ওকে, আর বিসি বরাবর হচ্ছে আমার অ্যাক্সিলারেশন ছিল। আচ্ছা, আর 3 নম্বর চিত্রে আমার সব জায়গায় ত্বরণ হইছে। এ বি তে ত্বরণটা বাড়তেছিল, কন্টিনিউয়াসলি বাড়তেছিল। ত্বরণের বৃদ্ধিকে তো আর আমরা কিছু বলি না, তাই এটা ত্বরণ। বিসি তে আমার ত্বরণটা সুষম ছিল, সিডি তে ত্বরণটা কমতেছিল। ক্লিয়ার? ওভারঅল ক্লিয়ার এই কনসেপ্টটা? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। ভেরি গুড। তাহলে এখন আসো আমি যদি তোমাদেরকে দেখাই যে এই রিলেটেড কি কোনো কোশ্চেন আসে। তোমরা যদি খেয়াল করো, পেজ নাম্বার 5 ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, ওরা দিবেই 2019-এও তোমার এরকম আসছে যে একটা গাড়ি পি বিন্দু থেকে সোজা রাস্তায় চলা শুরু করলো, কিছু সময় পর গাড়ি মন্দনের ফলে থেমে গেল। তার মানে একটা পয়েন্ট থেকে, তাহলে আগে তোমাকে দেখতে হবে কিসের মাধ্যমে এক্সপ্রেস করছে। আমার কথা কি বুঝতে পারছো? কিসের মাধ্যমে এক্সপ্রেস করছে? দেখো, এক্স দিয়ে এক্সপ্রেস করছে আর হচ্ছে টি দিয়ে। তো এটা হচ্ছে আমাদের মেইনলি সময় আর স্মরণের গ্রাফ, এটা আগে বুঝতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে যে স্থির অবস্থা থেকে শুরু করছে, তার মানে ডেফিনেটলি 0 থেকে শুরু করছে। আচ্ছা, সোজা রাস্তা যাত্রা শুরু করলো, কিছু সময় পরে গাড়িটি মন্দনের ফলে থেমে গেল। তার মানে প্রথমে যাচ্ছিল,
যাওয়ার পরে মন্দন হয়েছে, মন্দন হয়ে থেমে গেছে, এবং একইভাবে আবার যাত্রা শুরু করে পি বিন্দুতে ফিরে আসে। তার মানে যেখান থেকে গেছিল সেখানে আবার ব্যাক করছে। নিচের কোন লেখচিত্রটি গাড়িটারে প্রকাশ করে? দেখো তোমার এখান থেকে যাওয়া মানে কি, এইটুকু কি আমার সুষম বেগ? তাহলে এইটুকু আমার সুষম বেগ, এটাও সুষম বেগ। সুষম বেগ হইলে কি আমার মন্দন বা ত্বরণ হওয়ার কোনো চান্স আছে? না ভাইয়া। আলটিমেটলি এটা হবে, এটা তো প্রশ্নই আসে না। সুষম বেগ, সুষম বেগ হবে না। আর এটার ক্ষেত্রে আমার কি বুঝাচ্ছে, অসম বেগ ঠিক আছে, বাট এটা তো যাচ্ছেই, আর তো ব্যাগ আসে না। আর এটার ক্ষেত্রে তুমি দেখো অসম বেগ, ত্বরণ হইছে আবার মন্দন হইছে, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কি হবে? গ। বুঝতে পারছো কি বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন আসো আমরা যদি পরের দিকে যাই, দেখো কতগুলো আসছে গ্রাফ থেকে, খেয়াল করলে দেখতে পাবে। পরেরটা ওই যে একই টাইপের কোশ্চেন, 5 নম্বরে আসে। 5 নম্বর যেটা দিচ্ছে, সমবেগে চলমান একটি গাড়ি ব্রেক কষার পর গাড়িটির সরণ এস এর সাথে ভি এর পরিবর্তন নির্দেশ করে। তার মানে হচ্ছে এখানে একটু ব্যাপার খেয়াল করে, এখানে আমাদেরকে বলতে হচ্ছে তোমার সরণ আর ইয়ে বেগ। দ্যাট মিনস এদিকে আমার সরণ থাকবে, এদিকে বেগ থাকবে। তো একটু বুঝলেই তুমি পারবা, যেহেতু গ্রাফের বেসিকটা তুমি অলরেডি জানো, পারবা। বলছে সমবেগে চলমান, তার মানে বেগটা সবসময় কনস্ট্যান্ট ছিল। আচ্ছা, একটি গাড়ি ব্রেক করার পর গাড়িটির সরণ এসে ব্রেক করলো, ব্রেক করলে কি হবে? বেগটা আস্তে আস্তে কমে যাবে না? তাইলে তোমার সমবেগে চলতেছে। সমবেগে চলা মানে প্রথমটুকু তো সোজা হবে, এটা বুঝতেই পারতেছো। প্রথমটুকু সোজা হবে, এটা বুঝাই যাচ্ছে। ওকে, এখন ব্রেক করার পর ব্রেক যখন করবা, ব্রেক করলে তোমার কি হবে? গাড়িটি থেমে মন্দন থেমে যাবে কনফার্ম না। আমি যদি সহজে বলি, মনে করো একটা গাড়ি এভাবে চলতেছিল, এভাবে চলতেছিল, তুমি ব্রেক করলা, ব্রেক করলেও তো গাড়ি কিছুটা চলবে, চলবে না তা? বেগটা ব্রেক কমে যাবে। বেগ কমবে, চলবে কিন্তু বেগ কমবে। তো তার মানে দূরত্ব কিন্তু অতিক্রম করবে, বেগটা কমে যাবে। আচ্ছা, আরো একটা ব্যাপার আছে, ব্রেক করছো তার মানে কি হয়েছে? মন্দন হয়েছে, জি। তার মানে বেগের পরিবর্তন হবে, তার মানে সুষম বেগ কিন্তু হবে না, অসম বেগ। বুঝছো আমার কথাটা? ওভারঅল আমাদের এখানে এটা কিন্তু ডাইরেক্ট জিরো করে ফেলছে বেগ, ডাইরেক্ট মানে ব্রেক করছো, গাড়ি দাঁড়ায় গেছে, গাড়ি আর নড়াই নেই। এরকম কিছু কি আমাদের বলতে বলে নাই কোশ্চেন, ব্রেক করার সাথে সাথে জিরো হয়ে গেল। আচ্ছা, এখন তাহলে দেখো আমার এটা যদি আসি, সুষম ভাবে আসছে, সুষম পরিবর্তন হয়েছে। আর এটা যদি আসো, অসম পরিবর্তন হয়েছে। তো বোধ এইটা এবং এইটা দুই ক্ষেত্রে আমাদের রাইট আসে। তো এটা হচ্ছে তোমার ঢাবিতে দেখবা এই কোশ্চেনটা একবার না দুইবার আসছে মনে হয়, দুইবার। একটার উত্তর বি এবং সি, তোমাদের এখানে পুরোপুরি বিষয়টা দেয়ার নাই। হ্যাঁ, একটু ক্লিয়ার দরকার, সেটা হচ্ছে যে তোমার সুষম মানে মন্দনটা সুষম ছিল নাকি অসম ছিল। এটা যদি মন্দনটা আমাকে সুষম বলে দেয়, সেক্ষেত্রে আমি কিন্তু বলে নাই, তো আমরা আপাতত শিখে নিই। বুঝছো আমার কথা? হ্যাঁ। মন্দন হলে তখন তো বি অ্যান্সার হবে। হ্যাঁ, যদি সুষম মিলে দেয়। জি। এখন আসুন নাম্বার 7, দেখো গ্রাফ থেকে কতগুলো কোশ্চেন, এবং ঢাবিতেই সবচেয়ে বেশি গ্রাফ থেকে কোশ্চেন দিবেই। আর যারা হচ্ছে এই যে বললাম না, মানে ঢাবির কাজ হচ্ছে ইজি কোশ্চেন করে। দেখো তোমরা কিন্তু অলরেডি এখন পারতেছো সবগুলা, কিন্তু ওই যে বেসিক টুকু না জানলে ওই সবাই এরকম মানে ফিগার দেখলে সব বলবা যে হ্যাঁ এই জায়গা ত্বরণ হইছে, এই জায়গা কিছু হয় না, এখানে মন্দ হইছে। এটা মেইনলি ডিপেন্ড করতেছে তুমি কার কার মাধ্যমে এক্সপ্রেস করতেছো, এ দিয়ে, এস দিয়ে, ঠিক আছে? তো 7 নম্বরটা দেখো, একটি পাথরকে উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হলো। ভালো করে বুঝো, এখান থেকে যখন তুমি পাথরকে ফেলবা, এটা 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণে পড়বে। আচ্ছা, ত্বরণটা সুষম নাকি অসম? সুষম ত্বরণের সুষম পড়বে। ত্বরণ মানে 9.8 তো চেঞ্জ হবে না। তাহলে সুষম ত্বরণে পড়তেছে এরকম গ্রাফ কোথায় আছে এর মধ্যে, খুঁজে বের করো। প্রথমটা টাইম আর গ্রুপে দূরত্ব। আছে তাহলে এটা কি আমার সুষম বেগ শিখায় আসছি। সবাই প্রশ্ন করলে ছবি আসবে কে প্রশ্ন করতেছে। বুঝছো আমার কথা?
জি সুষম বেগ হলে তো আমার জীবনও ত্বরণ হওয়ারই কথা না, সুষম বেগ যেখানে সেখানে ত্বরণ থাকবে। আচ্ছা, বি নম্বরে দেখো টাইমের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? টাইমের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনটা কি সুষম নাকি অসম? অসম, ডেফিনেটলি অসম পরিবর্তন হচ্ছে বেগের। আমার কথা বুঝছো? জি, অসম পরিবর্তন। তার মানে কিন্তু এখানে আমার ত্বরণটা এক্সাক্ট মানে সুষম ত্বরণ পাবা না, 9.8 পাবা না, চেঞ্জ হবে। আমার কথা বুঝছো? যেমন আমি একদম খুব ইজিলি তোমাকে বুঝাই, এইভাবে যদি বুঝাই, মনে করো 1 সেকেন্ডে আমার বেগ ছিল 5, 2 সেকেন্ডে আমার বেগ হয়ে গেছে 15। তো আলটিমেটলি 5/1 আর 15/2 এক উত্তরটা আসবে না, মানে a = v/t না। তো আমার ত্বরণ কিন্তু চেঞ্জ হবে। আমাদের কি চেঞ্জ দরকার ত্বরণে? আমাদের কিন্তু 9.8 দরকার কনস্ট্যান্ট। বুঝছো আমার কথা? হ্যাঁ জি তো আলটিমেটলি কিন্তু এটাও আমার হচ্ছে না, যদিও এরা বি নম্বরকে কেন সবুজ করে দিতে আমি জানি। আচ্ছা, তাহলে বি নম্বর আমাদের হচ্ছে না। এরপরে আসো সি নম্বরে। এটা কি বুঝায় বলতো? সময় বাড়তেছে, বেগের পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা সুষম নাকি অসম? তোমরা অলরেডি জানো। সুষম। তার মানে এখানে আমার ত্বরণ আছে এবং সুষম ত্বরণ আছে, তো আলটিমেটলি আমার সি নম্বর। হ্যাঁ ভাইয়া এখানে লেকচার শিটে তো যে দেখো এখন কিন্তু তোমরা অলরেডি ধাবির কোশ্চেন গুলো পাচ্ছো। হ্যাঁ, লেখচিত্র বলছে গতিকে প্রকাশ করে না? গতিকে প্রকাশ করে। নিম্নের কোন লেখচিত্র এর গতিকে প্রকাশ করে? গতি মানে হচ্ছে তোমার যে কোনো কিছু দিয়ে হইতে পারে, মানে টি বনাম এস এটাও তোমার গতি, জি তারপর হচ্ছে তোমার টি বনাম ভি এটাও তো গতি, টি বনাম এ এটাও গতি, সবই তো গতি। এক্সাক্ট কোন? আমার কথা কি বুঝতে পারছো? অ্যানসার গুলো মোস্ট জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ওকে, তাহলে এখন ঢাবির কোশ্চেন গুলো আমরা মোটামুটি পারতেছি। তো আমি তোমাদেরকে যে বলছিলাম একটা কথা, যে ঢাকা ভার্সিটির কোশ্চেন কখনোই কমপ্লেক্স না, শুধু তুমি বিষয়গুলো জানো কিনা এইটাই, আর কিছু না। তুমি যখন জানবা বেসিকটা, তুমি আনসার করতে পারবে। আর বেসিকটা ক্লিয়ার রাখবা, বিভিন্ন জায়গার কোশ্চেনের সাথে বিভ্রান্ত হবা না। কোনোটা নিয়ে ডাউট থাকলে আমাকে কোশ্চেন করবা, অথবা তোমরা কোচিং এর গ্রুপ আছে সম্ভবত, ওখানে জানাইতে পারো। কারণ আমাদের অনেকগুলো কোশ্চেন ব্যাংক আছে, তারপরে হচ্ছে তোমার ইয়ে আছে বিভিন্ন জায়গারই, এগুলোতে কিছু ভুল থাকে। ভুল বলতে আসলে টিচাররা ভুল করে না, সে তোমার ইউনিএইডে যারা ক্লাস নেয়, ইউসিসি তে যারা নেয়, প্যারাগনে নেয়, উদ্ভাসে নেয়, টিচাররা তো কেউ উল্টা পাল্টা না। সমস্যা হচ্ছে আনসার আমরা ঠিকই করে দেই, যারা টাইপিং এর কাজ করে ওরা ওই দ্রুত করতে, ওদের তো মানে একটা টাকার ব্যাপার, যত টাইপ করবে দেখা যায় এর জায়গা বি বসাই দিয়েছে, বি এর জায়গা সি বসাই দিয়েছে। তো এটা নিয়ে কনফিউজ হবে না, যেটা তোমার কাছে মনে হবে যে তুমি যা শিখছো তোমার কনসেপ্টের সাথে মিলতেছে না, তাহলে ওইটা অবশ্যই জানাবা। হইতে পারে ওইটা ব্যতিক্রম, তাহলে আমরা সেটা ব্যাখ্যা দিব, অথবা উত্তর দিব। তো কনফিউজ হবে না যে কি রে, আমি তো জানি এটা, এটার উত্তর কেন এটা। ওকে, আচ্ছা এখন আসো আমরা যদি আসি, আর কি কোশ্চেন আছে গ্রাফ থেকে। দেখো আরো কোশ্চেন, তুমি প্রচুর গ্রাফ থেকে কোশ্চেন আছে। এখানে দেখো 3 নম্বর, এটার উত্তর কেউ বলতে পারবা? 3। ভাইয়া প্রশ্নটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ওকে, কোশ্চেনটা হচ্ছে অসম বেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে, অসম বেগ তার মানে ত্বরণ থাকবে, অসম বেগে গতিশীল কোন বস্তুর ক্ষেত্রে টি আর এক্স, তোমাদের অলরেডি আমি এটা শিখাইছি। টি আর এস এটার গ্রাফ কেমন হবে অসম বেগ হইলে বলো তো? ভাইয়া 3 নাম্বারটা। হ্যাঁ ডেফিনেটলি 3 নম্বর। 3 নাম্বার। 3 নাম্বারটা ঠিক। হবে। তো আলটিমেটলি এখন তোমরা সবাই পারতেছো, ভেরি গুড। হ্যাঁ এরপর আসা হচ্ছে 5 নম্বর, চার্লসের সূত্রটি কোন লেখচিত্র দিয়ে প্রকাশ করে? আচ্ছা যেহেতু চার্লসের সূত্র আসলে আমি এবার লেখচিত্র পুরো ওভারঅল বিষয়টা আমি তোমাদেরকে বুঝাই দিই। সেটা হচ্ছে চিত্রের ক্ষেত্রে তুমি আসলে একটা লেখচিত্র বেঁকা হবে না সোজা হবে না কেমন হবে এটা কিভাবে বুঝবা? আচ্ছা তো আমি সহজে বলি, তোমার মনে করো প্রপোর্শনাল, অর্থাৎ এ প্রপোর্শনাল বি, এটা যদি হয়, আর এখানে যদি আমার এ আর বি কে ইন্ডিকেট করা হয়, সেটা এখানে বি হোক আর এখানে এ হোক, তাহলে লেখচিত্র সবসময় স্ট্রেট লাইন হবে,
ঠিক আছে, সেটা এমনে হোক আর এমনে হোক স্ট্রেট লাইন হবে। তাইলে আমার এ প্রপোর্শনাল টু যদি মাইনাস বি হয় তাহলে এইটা হবে, আর নরমালি আমার এটা হবে, স্ট্রেট লাইন হবে। এগুলো লিখে রাখো, এটা মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে তুমি সব গ্রাফ করবে। ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বলো, ত্রিকোণমিতির বলো, ফাংশনের বলো, চার্লস বয়েল বলো, মানে গ্রাফের বেসিক হলো এটা, আমি শিখাই দিচ্ছি, সব জায়গা লাগবে, অ্যাপ্লাই করতে হবে। তোমার নতুন করে মনে রাখা লাগবে যে তাপমাত্রার ক্ষেত্রে এটা হয়, ওটার ক্ষেত্রে এটা হয়, তুমি বুঝে বুঝে এখন করতে হবে। আচ্ছা, ভাই আরেকবার বলেন। প্রপোর্শনাল যদি হয় তাহলে স্ট্রেট লাইন হবে, যদি যারা প্রপোর্শনাল তাদেরকে দিয়ে ইন্ডিকেট করে। এখন আসো, আমি বললাম এ ইজ প্রপোর্শনাল টু বি, কিন্তু আমি এখানে দিলাম এ আর এখানে দিলাম 1/b, তাহলে কিন্তু আমার স্ট্রেট লাইন হবে না, তাহলে আমার কার্ভ হবে। সেটা এদিকেও হইতে পারে এইদিকেও হইতে পারে, বাড়তেছে না কমতেছে তার উপর ডিপেন্ড করে, বাট ব্যাকা হবে, এটা জেনে রাখো যে ব্যাকা হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই গ্রাফটাই যদি আমি a is proportional to 1/b হইতো, মানে সূত্রটাই মনে করো a is proportional to 1/b এর, আমার কথা বুঝছো? সূত্রটাই হচ্ছে a is proportional to 1/b এর। সেই ক্ষেত্রে কিন্তু এ বাড়লে বি কমতো। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমার গ্রাফটা আবার স্ট্রেট লাইন। কেন বলতো? মানে এই যে টোটালটা মনে করেন আমি একটা টার্ম ধরে নিলাম k, তখন আলটিমেটলি a is proportional to k, সো এটা তো আছেই, তারপরে স্ট্রেট লাইন। বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। শেষেরটা বুঝলাম না ভাইয়া। মানে তোমার যদি a আর 1/b প্রপোর্শনাল হয়, ঠিক আছে, হ্যাঁ আর গ্রাফেও যদি তোমার a আর 1/b দেয়া থাকে, তাহলেও স্ট্রেট লাইনই হবে। কেন স্ট্রেট লাইন হবে? কারণ ওই যে প্রথমে বলে আসছি, দুইজন যদি প্রপোর্শনাল হয় আর তাদেরকে যদি গ্রাফে দেয়া থাকে তাহলে তার স্ট্রেট লাইন হবে। সো আমি মনে করো তোমার বোঝার সুবিধার জন্য 1/b কে আমি কে ধরলাম, তাহলে a আর k প্রপোর্শনাল, সো আলটিমেটলি আমার গ্রাফটাও আছে a আর k এর মধ্যে, তাই না? সো স্ট্রেট লাইন হবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, নাম্বার 3 এরপরে আসো, যদি স্কয়ারের গ্রাফ হয়, মনে করো a is proportional to b square, তাইলে এটা কার্ভ হবে। আচ্ছা, মনে করো যদি কিউব হয়, a is proportional to b কিউব, এটাও কার্ভ হবে, বাট এটার কার্ভের মাত্রা আরো বেশি হবে। বুঝাইতে পারছি কি? হ্যাঁ এখন তাহলে আমি তোমাদের সরাসরি এক্সাম্পলে যাই, যেহেতু চার্লস বয়েল আসছে বা আরো অনেকগুলো আছে, আমি গতির সবগুলো তোমাদেরকে লেখচিত্র দেখাই। মনে করো as equal to vt, ওকে, সুষম বেগের ক্ষেত্রে, তাই না? আমি যদি তোমাকে এটার গ্রাফ ড্র করতে বলি, মনে করো এখানে s দিলাম, এখানে v দিলাম, তাহলে s আর v কি প্রপোর্শনাল? ঠিক আছে, যদি আমি কনস্ট্যান্ট করি, বুঝছো? বুঝতে পারছো কিনা সবাই? হ্যাঁ, জি ভাই। আরেকটা আসো, আচ্ছা সাউন্ড হচ্ছে কারো একজনের নিঃশ্বাসের সাউন্ড হচ্ছে অনেক বড়, মিউট করে রাখলে ভালো হয় যদি কথা না বলো। ওকে, এরপরে আসো, আমি যদি গতির ক্ষেত্রে আরেকটা আসি, b ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, তো একসাথে তো তিনজনের গ্রাফ ড্র করা যায় না, তারপর আমি একবারে তোমাকে দেখাই b ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলো কিভাবে আঁকাবা জানো? y ইকুয়াল টু mx প্লাস c, এটার সাথে তুলনা করো। ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু সব রকমের গ্রাফ আঁকানো তোমাদের কাছে শিখাই দিচ্ছি, এটা ম্যাথ হোক যাই হোক সব ক্ষেত্রে তোমরা পারবা। আমার কথা বুঝছো? এগুলো একটু তুলে রাখো, মাথায় রাখো, আশা করি পারবা। দেখো y ইকুয়াল টু mx এর গ্রাফটা কেমন হয় আমরা সবাই জানি, এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে y। y ইকুয়াল টু mx মানে হচ্ছে এটা মূল বিন্দুগামী, এবং এই m টা হচ্ছে আমার ঢাল বা স্লপ, তার মানে এটা হচ্ছে আমার m, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো এটা তোমরা একটু জেনে রাখবা, m মানে হচ্ছে ঢাল, m মানে হচ্ছে tan থিটা, কত ডিগ্রি কোণ করে আছে, এবং m মানে হচ্ছে y বাই x।
তার মানে যে কোনো জায়গার y কে তার x দিয়ে ভাগ করলে আমরা m পাই। এই সবগুলোই আমার m। ওকে, জি এখন আসো আমি যদি বলি y ইকুয়াল টু mx প্লাস c, এই c মানে হলো y থেকে কতটুকু কাটছে, কাটিং অংশ। অর্থাৎ এটা যদি আমার গ্রাফ হয় তাহলে ব্যাপারটা হবে হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার y ইকুয়াল টু mx প্লাস c, এইটুকু হচ্ছে আমার c। বুঝছো কি? জি তাহলে আমি যদি তোমাদেরকে এবার গতির গ্রাফ গুলো দেখাই, তাহলে আমার v ইকুয়াল টু u প্লাস at, এটার গ্রাফ কেমন হবে? আমার এটা মনে করো v, আর এটা মনে করো t। তাহলে আমার কিছুটা u ছিল x প্লাস c, মানে এইটুকু হচ্ছে আমার u, আর এটি এই, অর্থাৎ এটাকে আমি সুন্দর করে যদি লিখি v ইকুয়াল টু at প্লাস u, এখানে এটা হচ্ছে আমার y, এটা হচ্ছে আমার m, এটা হচ্ছে x, আর এটা হচ্ছে c। বুঝছো কি? জি ভাইয়া। আর এটা স্ট্রেট লাইন কেন দিলাম? দেখো আমার u যদি 0 হয় মানে v ইকুয়াল টু at না, তো এক কথায় v ইজ প্রপোর্শনাল টু t। বুঝছো? জি তাহলে এখন এই রিলেটেড সবগুলো আমরা মনে হয় পারবো। আমি আরো দুই একটা দেখাই, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা ড্র করি বিষয়টা কেমন হবে খেয়াল করো। মনে করো এটা হচ্ছে আমার s, আর এটা হচ্ছে মনে করো আমার t। তাহলে ut মানে একটা অংশ কাটছি আমি এখানে ut, আর এটার সাথে হাফ at স্কয়ার, এরকম একা কেন দিলাম? একা এই জন্য দিলাম, টি স্কয়ার আছে। হ্যাঁ at স্কয়ার, সো s ইজ প্রপোর্শনাল টু t স্কয়ার। এই সেম গ্রাফটা যদি আমি এখানে স্কয়ারে ইন্ডিকেট করতাম, এখানে স্কয়ারে ইন্ডিকেট করতাম, তাহলে কিন্তু আমার গ্রাফটা এমন হইতো না। সেই ক্ষেত্রে আমার গ্রাফটা কেমন হইতো বলো তো? ওটা তখন স্ট্রেট লাইন হইতো, মানে ঢাল আকারে। ইয়েস, ভেরি গুড। তো আলটিমেটলি কিন্তু তোমরা ওভারঅল সবকিছু শিখে গেছো। তাহলে এখন দেখো আমরা যদি যাই, চার্লস বয়েল টয়েল যা আছে সবগুলো এখন তোমরা পারবে। ওকে, তাহলে এখন 5 নম্বরটা বলো তো। চার্লসের সূত্র কি ছিল বলো তো? চার্লসের সূত্র ছিল v ইজ প্রপোর্শনাল টু t। তাহলে কোনটা হবে? ডি নম্বর। 3 নাম্বার, ভেরি গুড। জি এরপরে যদি আমরা আরেকটু যাই, চট্টগ্রাম ইউনিভার্সিটি b ইকুয়াল টু u প্লাস at, মানে এ অলরেডি নম্বর। a নাম্বার, ভেরি গুড। নম্বর। এই তো পারতেছো, সবই পারতেছো। যদি আরেকটু দেখি 50 আসছে হলো রাজশাহী ইউনিভার্সিটি। সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে আমার স্মরণ কি চেঞ্জ হইছে? কারণ স্থির অবস্থা। চেঞ্জ হয় নাই। স্মরণের চেঞ্জ হয় নাই মানে কি? এ নাম্বার এর অবস্থা কি কত নাম্বার? স্থির অবস্থা সি স্থির নাম্বার। অবস্থা। জি সময়ের সাথে তো স্মরণের কোনো চেঞ্জ হয় না, সি নাম্বার। হ্যাঁ সময়ের সাথে তো আমার স্মরণের কোনো চেঞ্জ হয় না। দ্যাট মিন্স আমার একটা বস্তু এখানে ছিল এই পয়েন্টে, 5 ঘন্টা হয়ে গেছে, তাও ও এই পয়েন্টেই আছে, স্থির অবস্থায় আছে। তাহলে বেগ রিলেটেড, গতি রিলেটেড সবকিছু এখন আমরা পারবো কিনা? বুঝছো আমার কথা? হ্যাঁ। আমাদের কি স্লাইড ডিসকানেক্ট হয়ে গেছে? হ্যাঁ দেখতে পারতেছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। একটা মিনিট একটু আমাকে দাও, আমার এখানে একটু ডিসকানেক্ট দেখাচ্ছে তো।
এখন আসা হচ্ছে আমরা স্লাইড থেকে আরেকটা বিষয় দেখছি, সেটা হচ্ছে যে অনেকগুলো অঙ্ক তোমার হচ্ছে ইয়ের মাধ্যমে খুব ইজিলি করা যায়, তোমার গ্রাফের মাধ্যমে। যেমন এটা তোমরা অনেক অঙ্ক দেখবা বলে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে 10 মিনিট চলে, তারপরে হঠাৎ ব্রেক করলো, করার পরে 3 মিনিটে এটা স্থির অবস্থায় চলে আসলো, তাহলে গাড়িটি টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তোমরা এখান থেকে সূত্র দিয়ে করবা, এখান থেকে সূত্র দিয়ে করবা, এখান থেকে সূত্র দিয়ে দূরত্ব বের করে তারপরে করবা। এই কাজটাই তো করি আমরা, তাই না? তো এইটার ক্ষেত্রে যে বিষয়টা আমরা খুব ইজিলি করতে পারি সেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে। কেমন আমি দেখাই। এটা কাজের ক্ষেত্র, কাজ শক্তি ওই জায়গাও আমাদের কাজে দেয়। সব মনে রাখবা, এখানে যদি টি থাকে আর এখানে যদি ভি থাকে, তাইলে আমার গ্রাফটা যেরকমই হোক, এই গ্রাফটা দ্বারা যে এরিয়াটা আছে, টোটাল এরিয়াটাই হচ্ছে আমার কি হবে? এস। বোঝা গেছে? তুমি কি বুঝতে পারছো আমার কথাটা? জি ভাইয়া। হ্যাঁ। তাহলে টোটাল এরিয়াটাই হবে হচ্ছে আমার এস। আচ্ছা, একইভাবে আমি সেম ব্যাপারটা যদি বলি কাজের ক্ষেত্রে, তাহলে আমার যদি এদিকে হচ্ছে তোমার এস থাকে আর এদিকে এফ থাকে, তাহলে এই মনে করো আমার এই ওভারঅল যে এরিয়াটা থাকবে সেটা হচ্ছে আমার ডাব্লিউ। কাজের ক্ষেত্রে, কাজ শক্তির ক্ষেত্রে পড়ছো না, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। বুঝছো? একইভাবে এস ইকুয়াল টু ভিটি পড়ছো না, এই কারণে। বুঝছো কি আমার কথা? হ্যাঁ। তাইলে এই রিলেটেড এখন যতগুলো ম্যাথ আসবে আমরা ওইভাবে কষ্ট করে করতে যাব, আমরা ক্ষেত্রফল দিয়ে করবো। কারণ নাইলে তোমার এইটুকু বের করা লাগবে, এখানে কত এস ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ বের করতে হবে। এখানে তোমার বের করতে হবে এস ইকুয়াল টু ভিটি, এখানে তোমার বের করতে হবে, করে সবগুলো এস যোগ করবা, তাই না? আমরা সেটা না করে কি করবো, মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল, এটার ক্ষেত্রফল বের করলাম, এটা একটা আয়তক্ষেত্র, এটার ক্ষেত্রফল বের করলাম, এইভাবে ক্ষেত্রফল যোগ করে দেবো। আমি একটা দেখাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আমি যদি দেখাই তোমাদের হচ্ছে, আচ্ছা 14 নম্বর মনে হয় দেখতে পাচ্ছ সবাই। 14 নম্বর দেখা যাচ্ছে? কি করবো বলতো? আমার এদিকে দেওয়া আছে হচ্ছে টাইম আর এদিকে দেওয়া আছে হচ্ছে ভি, একক দেখে বুঝতে হবে, মিটার পার সেকেন্ড। তাহলে এদিকে দেওয়া আছে হচ্ছে, তো আমার বলছে কত দূরত্ব অতিক্রম করবে, এস। তাহলে এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমার এস। তুমি যদি অঙ্ক করতা তাহলে তোমার এই প্রত্যেকটা স্টেজ তুমি বের করতে। আর এখন দেখো আমি কেমনে করবো, তোমরা যারা ট্রাপিজিয়ামের সূত্র জানো না তারা ভেঙে ভেঙে করবা। এটা একটা ত্রিভুজ, ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা, এটা একটা ত্রিভুজ, হাফ ভূমি গুণ উচ্চতা, এটা একটা আয়তন, ঠিক আছে? আর আমি হলে যেটা করতাম সেটা কিভাবে করতাম দেখে দাঁড়ো, অনেক গিজিবিজি হয়ে গেছে, পাকা করে নি। এটা হচ্ছে ক্ষেত্রফল সমান কি বলো তো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ, তারপর হচ্ছে তোমার সমান্তরাল বাহু দুইটার যোগফল ইনটু হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তো আমি যদি এই টোটাল তোমার ক্ষেত্রফলটা হচ্ছে হাফ সমান্তরাল বাহু দুইটার যোগফল, এই বাহুটা আর এই বাহু, এটা হচ্ছে কত 0 থেকে 50, মানে হচ্ছে 50। আর এটা কত এখান থেকে এইটুকু, মানে কত 20 থেকে মানে কত 20, 40 মানে আর এদের মধ্যবর্তী দূরত্ব মানে এই যে মিনওয়াইল দূরত্ব এটা কত 0 থেকে 10। ক্যালকুলেট করো, 50 আর 20 হচ্ছে 70,
70 এর অর্ধেক করলে 35। 350। 350। কত সেকেন্ড লাগে বলো? খুব ইজি করা যায়। আর অনেকের ক্ষেত্রে যে ট্রাপিজিয়ামের সূত্র মনে রাখতে পারো না, সারা ভেঙে ভেঙে করবা। অনেক ক্ষেত্রে ট্রাপিজিয়াম হয়ও না, একটু একা একা থাকে, ভেঙে ভেঙে করবা। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ, ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে 20, উচ্চতা হচ্ছে 10, মানে 200। তাহলে 200 হাফ করলে 100। এরপরেরটুকু হচ্ছে আয়তক্ষেত্র, এইটুকু হচ্ছে আমার 20 আর এইটুকু হচ্ছে 10। 10 × 20 200, তাহলে 100 + 200। আর পরেরটুকু আবার একটা ত্রিভুজ, এটার ক্ষেত্রফল হাফ, ভূমি গুণ উচ্চতা। হাফ, ভূমি হচ্ছে 40 থেকে 50, মানে 10, উচ্চতা হচ্ছে 10, তার মানে 50। দেখো ওভারঅল 350। শুভ দাস, প্লিজ একটু মিউট করলে ভালো হতো। বুঝতে পারছো কি বিষয়টা? আচ্ছা, তোমাদের সাউন্ড হচ্ছে অনেক। হ্যাঁ, সাউন্ড আসছে। এখন একটু আমি প্রবলেম আসলে হচ্ছে। সিঙ্গেল মিউট করা সম্ভব না, আমি মিউট করলে সবাইকে করে দিতে হবে, তো তখন তোমাদেরকে টেক্সট করা লাগবে, এটা একটা ঝামেলা। মানে কথা বলার সময় আনমিউট করে কথা বলুক, তাহলে একটু হ্যাঁ, সুবিধা হয়, সেটা নাহলে তোমরা আপনার যারা কথা আমরা হচ্ছে শুনতে পাচ্ছি না। যেমন তোমাদের কয়েকজনের মিউট করা নাই, তোমরা মিউট করে রাখতে পারো, এটা তো খুব ঝামেলার কিছু না। 2 বছর হয়ে যাচ্ছে করোনার টাইম, এখনো যদি ঠিকভাবে জুম অ্যাপ না চালাতে পারো, দুঃখজনক। 4 মাসে তোমরা ফেসবুক চালানো, টুইটার, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম সব চালানো শিখে যাও, একটা জুম যদি না চালাতে পারো। মিউট করে রাখবা, কথা বলার সময় আনমিউট করবা। কারণ মিউট করে না রাখলে যে ঝামেলাটা হয়, যে ওই যে অনলাইন ক্লাস যেগুলো আমরা ফেস করছি, দেখা গেল কারোর মা এসে ধুমাধুম শুরু করে দিচ্ছে, তার সকাল থেকে মোবাইল নিয়ে বসে আছিস, বা অন্য একটা কিছু, আশপাশে কেউ একজন এসে এখনো অনেক সাউন্ড হচ্ছে। হ্যাঁ বলে গেল ভাইয়া ঝামেলা। কেউ হয়তো মিউট করে নাই এখনো। রেডমি 9 একজন আছে, শুভ দাস, তারপরে হচ্ছে মিউট করে দাও, মিউট রাখলে। রেডমি 9 মনে হয় গাড়িতে। তারপরে সিনহা মিম একজন আছো, একটু মিউট হ্যাঁ, করো। আমি মিউটেই রাখি। মিউট রাখলে তো এখানে আমার দেখাচ্ছে। হ্যাঁ, এখন মোটামুটি একটু ওকে। তো ওভারঅল তাইলে বুঝতে পারছি কিনা এই রিলেটেড তাহলে আসলে আমরা পারবো এখন? তাহলে আমার মনে হয় পারা উচিত। তো আমি তোমাদের যদি এরকম আরেকটা বিষয় ভাইয়া এখনো অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা, তাহলে সবাই আপাতত মিউট থাকো, তোমাদের বাক স্বাধীনতা কেড়ে নিলাম। ওকে, এখন আসো, সেটা হচ্ছে হ্যাঁ, স্লাইডটা চলে এসেছে, স্লাইডটা ওকে। আচ্ছা, তো এখন আমরা তাহলে মোটামুটি মনে হয় যে গতি রিলেটেড যেই ম্যাথ গুলো আছে এগুলো আমরা গ্রাফ আর এই রিলেটেড ম্যাথ গুলো পারবো, এটা নিয়ে আমাদের ঝামেলা নেই। এখন আসো দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে, তাহলে এই রিলেটেড এমসিকিউ যেগুলো, এগুলো আমাদের এখন আর ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, আর বাকি যে ফর্মুলা গুলো আছে এগুলো হচ্ছে সূত্রগুলো সব একটু মনে রাখতে হবে। s = ut + ½ at স্কয়ার v - u = at, এগুলো তোমরা জানো। তারপরে এখানে আমি কিছু কোশ্চেন বলি যেগুলো খুব আকারে তোমাদের লাগে, সেটার ক্ষেত্রে যদি আমরা যাই, যেমন মনে করো আমি যদি তোমাদের বলি, তোমাকে বললো যে 5 সেকেন্ডে একটা বস্তু 10 মিটার/সেকেন্ড দূরত্ব অতিক্রম করে। ওকে, তাহলে আর 10 সেকেন্ডে বস্তুটা 30 মিটার/সেকেন্ড দূরত্ব অতিক্রম করে, তো এটা বলে আমি তোমাদেরকে বললাম যে তাহলে হচ্ছে তোমার বেগটা কত। এরকম যদি আমাকে ডাইরেক্ট দিয়ে দেয়, সেক্ষেত্রে সূত্র অত প্যাচে যাবে না, সরাসরি করবা v = s2 - s1 / t2 - t1। বুঝাইতে পারছি কি আমি? তোমরা একটু টেক্সট করো, হ্যাঁ তোমাদেরকে একটু মিউট করে রাখা হয়েছে কারণ
রেকর্ডিং হয় তো অনেক সাউন্ড আসে, সো আলটিমেটলি পরবর্তীতে যখন তোমরা দেখতে যাবা বুঝতে ঝামেলা হবে, কারণ আরেকটা ট্যাবে দেখা হচ্ছে তো ওখানে দেখা যায় যে সাউন্ড আসতেছে অনেক, এই জন্য একটু কাইন্ডলি টেক্সট করো। আচ্ছা, একইভাবে আমি যদি বলি 5 সেকেন্ডে একটা বস্তুর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর 10 সেকেন্ডে এটা, তাহলে ত্বরণ কিভাবে বের করবা? শর্টকাট। সেই ক্ষেত্রে আমার ত্বরণ বের করার জন্য খুব ইজিলি করবা হচ্ছে v2 মাইনাস v1 t2 মাইনাস t1 t1। এই ম্যাথ গুলো প্রচুর আসে, তোমরা এমসিকিউ ঘাটলে দেখতে পারবা প্রচুর আসে এগুলো, কারণ শর্টকাটে করা যায়। এবং এই ক্ষেত্রে আমরা না করে আমরা ওই যে এ বের করি, তারপরে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি এমনি বের করি, ঝামেলা। আচ্ছা, এখন আসো আমি যদি তোমাদেরকে আরেকটা কমপ্লেক্স কোশ্চেন বলি, ট্রিক, সেটা হচ্ছে 5 সেকেন্ডে একটা বস্তুর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর বললাম 6 সেকেন্ডে আমার বেগটা হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি বললাম 5 সেকেন্ডে ত্বরণটা কত? এটা কি কেউ বলতে পারবা 5 সেকেন্ডে ত্বরণ কত? আচ্ছা, তোমাদের বলার সুযোগ দিলাম, বলো 5 সেকেন্ডে ত্বরণটা কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, 5 সেকেন্ডে কিন্তু আমাদের ত্বরণটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। রিজনটা কি? এটা তোমাকে কনফিউজিং করার জন্য দিছে। হ্যাঁ, এটা জাস্ট 1 সেকেন্ড বোঝাচ্ছে, পঞ্চম সেকেন্ডটা। কোনো একটা স্পেসিফিক সেকেন্ডে যে ডিসটেন্সটা যাবে, যে ভেলোসিটিটা যাবে, ওইটাই আমার ত্বরণ। একইভাবে আমি যদি বলতাম 5 সেকেন্ডে একটা বস্তু 10 মিটার যায়, তাহলে এটার ভেলোসিটি কত? উত্তর কিন্তু হইতো 10 মিটার পার সেকেন্ড। বুঝছো আমার কথা? হ্যাঁ, জি ভাইয়া বুঝছি। তো এখন আসো আমি তোমাদের জন্য আরেকটা জিনিস দেখাই শর্টকাটে, যেটা তোমাদের করা লাগবে, সেটা হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারি, কিন্তু আমরা করি না, এটা একটা বোকামি করি, এবং অ্যাডমিশনে সবচেয়ে বেশি কাজে দেয় সমানুপাতিক। এক্সাম্পল দেখো, মনে করো আমি বললাম তোমার প্রথম তৃতীয় সেকেন্ডে, বা তৃতীয় সেকেন্ডে আমি বললাম থার্ড সেকেন্ডে একটা বস্তু 20 মিটার গেল, তাইলে 5 সেকেন্ডে কত মিটার যাবে? কিভাবে বের করবো? বলতে পারবা কেউ? দেখো, যখন তোমাকে এরকম ডিটেলস কিছু দেয়া থাকবে না, এরকম থাকবে, তখন বেশিরভাগ ক্ষেত্রে সমানুপাতিক অ্যাপ্লাই করবা। এস ইকুয়াল টু বিটি না, এখন অনেকে বলতে পারে এটা সুষম বেগ কিনা, যেহেতু তোমাকে স্পেসিফিক উল্লেখ করে দেয় না, আর 3 সেকেন্ড 5 সেকেন্ড এরকম বলে দিছে, সেই ক্ষেত্রে আমরা শুধু যার যার রিলেশন তাকে তাকে নিয়ে কাজ করার চেষ্টা করবো। তাহলে আমার মেইনলি ব্যাপারটা দাঁড়াচ্ছে এস ইজ প্রপোর্শনাল টু টি, সো আমার t1 বাই t2 ইকুয়াল টু s1 বাই s2। বুঝতে পারছো? এই বিষয়টাই যদি আমার পরন্ত বস্তুর ক্ষেত্রে হয়, পরন্ত বস্তুর ক্ষেত্রে ভাইয়া এর আগের জিনিসটা একটু আরেকবার বুঝাবেন? s ইকুয়াল টু ভিটি, আমার কথা বুঝছো? হ্যাঁ, s ইকুয়াল টু ভিটি, তাহলে আমার s ইজ প্রপোর্শনাল টু t when v ইজ কনস্ট্যান্ট। যদিও আমার এই ক্ষেত্রে v টা কনস্ট্যান্ট কিনা আমাকে বলে দেয় নাই, ওকে? সো এটা ছাড়া তুমি অন্য কোনো ওয়েতে v ওইভাবে বেরও করতে পারবা না। সো এই টাইপের যদি ডাইরেক্ট আমার কাছে চায়, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট যার যার রিলেশন তাড়াতাড়ি দিয়ে করব। ও বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন আসো যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে বলে যে একটা বস্তু উপর থেকে ফেলে দিলে 2 সেকেন্ডে 10 মিটার গেল, তাইলে 10 সেকেন্ডে কতটুকু যাবে? পরন্ত বস্তুর সূত্রে আসো। পরন্ত বস্তুর সূত্র কি ছিল? h is proportional to t স্কয়ার ছিল না? জি সূত্রগুলো মনে রাখবা, সমানুপাতিক অনেক কাজে দেয়। তাহলে h1 বাই h2 ইকুয়াল টু t1 স্কয়ার বাই t2 স্কয়ার। পারা যাবে না এখন? হ্যাঁ, জি ভাইয়া। এখন আসো আমি যদি তোমাদেরকে
একটা বড় ম্যাথ দেখাই, যেমন এটা কত জায়গা আমাদের কাজে দেয়, এটার অ্যাপ্লিকেশন বোঝানোর জন্য আমি একটা দেখাই। সেটা হচ্ছে দশম চ্যাপ্টার ফিজিক্স। সেখানে হচ্ছে তোমাদের মূল গড় বর্গবেগ নিয়ে তোমরা কি অঙ্ক করছো, তাই না? হ্যাঁ ইকুয়াল টু √3r/t বাই হচ্ছে এটা। তো এখন মনে করো তোমাকে যদি আমি কোশ্চেন করি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মূল গড় বর্গবেগ হচ্ছে 20, তাইলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? আবার এত বড় কিছু কিন্তু ঘাটার দরকার নেই, খালি যার যার রিলেশন সি আর টি এর রিলেশন। সো সি আর টি হচ্ছে এভাবে প্রপোর্শনাল, খেয়াল করে দেখো। হ্যাঁ জি আলটিমেটলি c1/c2 √T1/T2। এখানে একটু খেয়াল রাখতে হবে, টি মানে হচ্ছে কেলভিনে, তাহলে এগুলো সব কেলভিনে নিতে হবে, তাছাড়া সব ঠিক আছে। ওকে, এই সেম বিষয়টাই আমি যদি তোমাদেরকে বলি যে মনে করো যে আমি এম দিয়ে যদি তোমাদেরকে দেখাই, 1 মিনিট। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি যদি তোমাদেরকে এম দিয়ে দেখাই যে হাইড্রোজেন গ্যাসের মূল গড় বর্গবেগ হচ্ছে 20, অক্সিজেনের কত? এই কোশ্চেনটা খুব দেয় ঢাবি বা অন্যান্য জায়গায়, এবং আমার অনেক পছন্দের একটা প্রশ্ন। যে আমি যদি তোমাকে বলি যে সাপোজ আমার নাম হিমেল, তাহলে তোমার নাম কি? ব্যাপারটা অনেকটা এরকম, হাইড্রোজেনের 20 হল, অক্সিজেনের কত? এরকম কোশ্চেন দেখলে অনেকেই মানে বিভ্রান্ত হয়ে যায়। একটু খেয়াল করলে বোঝা যায়, কোশ্চেন পড়ে তোমাকে বুঝতে হবে অনেক কিছু কিন্তু হিডেন ভাবে দেয়া থাকে, কোশ্চেনে দেয়া আছে, বুঝে নিতে হবে। অনেক প্রশ্ন বলে স্থির অবস্থা থেকে, বুঝে নিতে হবে যে 0। আর অনেক ক্ষেত্রে তুমি বন্দুকের গুলি করলা, করার পর বললো যে গুলিটা একটি দেয়ালের 5 সেন্টিমিটার যায়। 5 সেন্টিমিটার যায় মানে কি, গিয়ে ওটা থেমে গেছে, থেমে না গেলে তারও যাইবে। সো ওটার শেষ বেগ যে 0, এটা তোমাকে বুঝে নিতে হবে। অর্থাৎ কিছু ইনফরমেশন হিডেন থাকে, ওটা তোমাকে বুঝে নিতে হবে। এখানে কি হিডেন আছে? আমি হাইড্রোজেনের আমার সি বের করতে গেলে অবশ্যই এদের কাউরে লাগবে, আর তো আমার দরকার নাই, টি দেয়া নাই। বাট হাইড্রোজেনের এম আমি জানি, তাই না? অক্সিজেনের এম আমি জানি, বুঝছো? তো আমার কিন্তু হিডেন এটা দেয়া ছিল ইনডিরেক্ট। এটা খুব ইজিলি করা যায় সি এর সাথে এম এর রিলেশন। সো সি ইজ প্রপোর্শনাল টু 1/√m না, এবার c1/c2 ইকুয়াল টু √m2/m1। পারবে না? জি বুঝছো আমার কথাটা? সো প্রপোর্শনাল দিয়ে কিন্তু এরকম অনেক অঙ্ক করা যায়। তোমার এই যে অঙ্কগুলা v ইকুয়াল টু u প্লাস at, এই টাইপের। তোমার আদিবেগ যদি শূন্য থাকে, b ইজ প্রপোর্শনাল টু কিন্তু a t এর সাথে, v1/v2 ইকুয়াল টু a1/a2। তবে সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, আমি কিন্তু দেখাই দিছি কোন টাইপ গুলোতে, যে এটা এত তাহলে ওইটা কত, এই টাইপের যদি চায়। নাইলে তোমাকে দিয়ে দিছে ইউ দিয়ে দিছে, তুমি ইচ্ছা মতন অঙ্ক করার সুবিধা ইউ কে 0 ধরে নিলা, তাহলে তো হবে না। আমার কথা ক্লিয়ার? আচ্ছা জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এই শর্টকাট গুলো কিন্তু আমাদের খুব কাজে দেয়। অ্যাডমিশনের শর্টকাটটাই সবচেয়ে বেশি কাজে দিবে। কারণ তোমার অঙ্ক সবাই পারে ভাই, কিন্তু সময়ের মধ্যে পারে না, এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, এখন আসো এখানে আমাদের কিছু ফর্মুলা তোমরা দেখতে পারতেছো, গড় ত্বরণ, গড় বেগ s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এখানে আরেকটা সূত্র আছে, এটা একটু খেয়াল রাখবা, টি তম সময়ের যে সূত্রটা 5 নম্বর, এটা অর্থাৎ তম সেকেন্ডে আমি যদি বুঝাই, মনে করো একটা বস্তু এটা হলো প্রথম সেকেন্ডে গেছে, এটা দ্বিতীয় সেকেন্ডে গেছে, এটা তৃতীয় সেকেন্ডে গেছে। বা একটু সহজে বুঝাই, একটা বস্তু এটা প্রথম সেকেন্ডে গেছে, এটা দ্বিতীয় সেকেন্ডে গেছে, এটা তৃতীয় সেকেন্ডে গেছে। কথা বুঝবা, 3 সেকেন্ডে কতটুকু গেছে, 3 সেকেন্ডে কতটুকু গেছে মানে হচ্ছে এতটুকু 3 সেকেন্ডে। আর যদি বলি তৃতীয় সেকেন্ডে কতটুকু গেছে, তার মানে হচ্ছে শুধু এইটুকু। 2 সেকেন্ডে কতটুকু গেছে মানে হচ্ছে এটা। আর দ্বিতীয় সেকেন্ডে কতটুকু গেছে মানে হচ্ছে এইটুকু। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া তম সেকেন্ড যদি বলে কততম সেকেন্ড, তখন এই সূত্রটা s ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। আচ্ছা, প্লাস মাইনাস। এরপরে হচ্ছে এখানে আর বাকি যেই সহজ ম্যাথ গুলো আছে সেগুলো তোমরা পারবা। পরন্ত বস্তুর গতির সমীকরণ যেগুলো আছে, উপর থেকে নিচে ফেলার ক্ষেত্রে, নিচে থেকে উপরে ফেলার ক্ষেত্রে, এগুলো পারবা আশা করি।
কারণ এগুলো খুব সিলি সিলি ম্যাথ, এগুলো না পারার আমি কোনো রিজন দেখি না। এখন আসো হচ্ছে নেক্সট যে টার্মটা আমাদের আছে সেটা হচ্ছে প্র্যাকটিস। প্রচুর প্র্যাকটিস কিন্তু তোমাদের এবারে লেকচার শিটে দেয়া আছে। প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট ভাই। তুমি আমার লেকচার শুনে বা 10টা বই ঘাটা খুব বেশি কিছু করতে পারবা না, কারণ পরীক্ষা দিবা তুমি, তোমার নিজেকে জাজ করতে হবে। আর একটা কথা আমি অলওয়েজ বলি যে সবার একটা প্যাটার্ন থাকে। ঢাবির একটা প্যাটার্ন আছে, বিসিএস এর একটা প্যাটার্ন আছে, জাহাঙ্গীরনগরের একটা প্যাটার্ন আছে, সবার একটা প্যাটার্ন আছে। তারা ওই রিলেটেড কোশ্চেন করে। তো আমি তোমাকে কিভাবে বললাম যে ঢাবি গ্রাফ থেকে দেয় বেশি, অলরেডি তোমাদেরকে দেখাইছি কতগুলো আসছে গ্রাফ থেকে। তো এটা বুঝতে গেলে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। অ্যাডমিশনে কিন্তু আমাদের পুরো বই পড়া লাগে না। যারা পাগলের মতো এখন ওই যে তপন, তারপরে আমির খানের ধুম 3 এসব বই নিয়ে পড়ে থাকবা সারাদিন রাত, এটা জাস্ট বোকামি। আর পরীক্ষার আগে আইনস্টাইনকে হইতে যাবা না যে সারা জীবন পড়াশোনা করি নাই এখন একদম ফাটায় ফেলবো। তুমি ফাটাইতেই থাকবা, চান্স আর হবে না। সময় অল্প, স্মার্টলি হ্যান্ডেল করো, কি কোশ্চেন আসে এটা দরকার। আমি এইচএসসি কমপ্লিট করে অ্যাডমিশনে ঢাবিতে চান্স পেয়েছি। তো এর মানে একদম ফ্রাঙ্কলি স্পিকিং, এর মানে এটা না যে আমি তোমাদের বইয়ে সবকিছু জানি। বাস্তবতা আমি জানি না, বা তোমাদেরকে পড়াচ্ছি দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমি একদম পুরো ফিজিক্স ম্যাথের সবকিছু জানি, এটাও ট্রু না। কিন্তু তোমাদের যেগুলো লাগে সেটা আমি জানি। সো ব্যাপারটা হচ্ছে এটা, তোমাকে অ্যাডমিশনে চান্স পাইতে কোন টপিক গুলো লাগে সেটা পড়বা। দ্বিতীয় অধ্যায়ে আমাদের অনেক ছিল, গতিবিদ্যা অনেক প্রশ্ন আছে। এর মধ্যে থেকে স্পেসিফিক তোমার আসবে কি, ব্রাশ থেকে আসে, উপর থেকে নিচে ফেলা, নিচে থেকে উপরে ফেলা, বিল্ডিং এর উপর থেকে আরেক বিল্ডিং এ মারা, এই ম্যাথ গুলো। এরপরে তোমার আসবে গ্রাফ থেকে, আরেকটা আসবে হচ্ছে বাঘ হরিণের পিছনে দৌড়াচ্ছে, অথবা তুমি একটা গাড়ি পেছনে ছিল, গাড়ি ট্রেনের সামনে যাচ্ছে, তুমি 10 মিটার পিছন থেকে দৌড়ানো শুরু করছো। সাচ কাইন্ড অফ ম্যাথমেটিক্স শেষ। এই যে প্যাটার্নটা বুঝা, এর বাইরে আমাদের কয়টা হবে আশা করি। ওকে আচ্ছা, তো এখন আসো আমি যদি হচ্ছে তোমাদেরকে পরের অংশে যাই, প্রাসের ক্ষেত্রে যদি আসি, প্রাসের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাকে যখন প্রাসের ম্যাথ গুলো করতে হবে দ্বিমাত্রিক গতি, এইখানে কোশ্চেন খুব বেশি পেঁচা। কোশ্চেন শুধু সূত্র জানতে হবে। এখন ঝামেলা হলো আমরা সূত্র মনে রাখতে গিয়ে আমাদের আবার অনেক কিছু 12টা বেজে যায়, আমরা সূত্র অনেক ক্ষেত্রে মনে রাখতে পারি না, এটা একটা বড় সমস্যা। আচ্ছা, আমার প্যাড কি দেখা যাচ্ছে, মানে তোমরা কি ডিসপ্লে দেখতে পারতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এখন এখানে আমাদের যে ব্যাপারগুলো লাগবে সেটা হচ্ছে এই যে ওভারঅল সূত্রটা, অর্থাৎ প্রাসের ক্ষেত্রে এই সূত্রগুলোই আমাদের মেইন ইম্পর্টেন্ট। তোমরা কোশ্চেন ক্ষেত্রে দেখবা যে ম্যাথ গুলো সূত্র বসাইলেই হয়ে যায়, আহামরি এক্সেস কিছু লাগে না। কিন্তু ঝামেলা হলো সূত্র মনে থাকে না। শুধু তোমাদের থাকে কিনা আমি জানি না, আমারও থাকে না। এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে সূত্রটা আমাদের লাগে এবং যেটা দিয়ে 80%-এর উপরে অঙ্ক করা যায়, সেটাই হলো আমরা মনে রাখি না। যেটা এই যে মানে এতটাই অবহেলিত সূত্রটা, মানে দুঃখ লাগে সূত্রটার জন্য, যেটা এরাও অবহেলা করছে, পুরোপুরি সূত্রটা দেয় নাই, শর্ট ফর্মে দিছে। কিন্তু প্রাসের গতিপথের যে মেন সমীকরণটা, এই সমীকরণটা, আর উপর থেকে কোনো কিছু পড়ার ক্ষেত্রে যে সমীকরণটা, এই দুইটা দিয়ে তোমার 80%-এর উপর অঙ্ক হবে। আমি বলতেছি, অনেক ক্ষেত্রে বলে না যে ক্রিকেট খেলতেছে, একটা ব্যাটসম্যান বল মারলো, একটা প্লেয়ার 10 মিটার দূর থেকে গেল, ওইটা ধরতে পারবে কিনা। ধরতে পারবে মানে কি, তোমার এক্সটা চাচ্ছে, মানে ওই যতটুকু এক্স আছে ওই এক্স এর সাথে মিলে যাচ্ছে কিনা, তাহলে তুমি ধরতে পারবা, নাইলে না। অনেক ক্ষেত্রে বলে একটা দেয়াল আছে, এখান থেকে একজন ফুটবল কিক করলো বা একটা গোল পোস্টে কিক করলো, ওটা গোল পোস্টে যাবে নাকি উপর দিয়ে চলে যাবে, তার মানে কি তোমার ওয়াই চাচ্ছে, সবকিছু দেওয়া থাকে ওয়াই। জাস্ট এই সূত্র দিয়ে তোমার 80% অঙ্ক হয়ে যায়। কিন্তু আমরা এগুলো না করে আমরা পাল্লা বের করব, তারপর আমরা উচ্চতা বের করব, তারপরে সেগুলো দিয়ে টেস্ট করব। মানে বাঙালি তো সহজ জিনিসটা কঠিন জন্য করা। আচ্ছা, তো এই সূত্রটা হচ্ছে
টোটালি বড় আকারে যেটা সেটা একটু মনে রাখবা, bx মাইনাস cx স্কয়ার না, এটা শর্টলি দেয়া আছে। হ্যাঁ, বড় করে দেয়া আছে কিনা আমি একটু দেখি দাঁড়াও। না, তোমাদের এখানে বড় করে দেয়া নাই, বইয়ের মধ্যে পাবা, হয়তো বইয়ের মধ্যে একটুখানি দেখে নিবা, সূত্রটা অনেক লাগবে, আমি এটা বলে দিলাম, লাগবে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন আসো, বাকি ফর্মুলা গুলো মনে রাখতে খুব ঝামেলা হয়, তোমাদের হয় কিনা আমি জানি না, আমার হইতো। তো এই জন্য আমি একটু ট্রিক করে মনে রাখার চেষ্টা করতাম। আমি তোমাদেরকে সূত্রগুলো একটু মনে রাখার সিস্টেম বলে দিই। তার আগে বলি যে কেন সূত্রটা ফোকাস করতেছি, কারণ তুমি এখানে যতগুলো অঙ্ক আছে তুমি মোটামুটি খেয়াল করলেই পারবা। আমি তোমাদেরকে দেখাই দিতে পারি যে ক্রাশের অঙ্কে খালি মেইন সূত্র ছাড়া আর কোনো তেমন কিছু লাগে না। দেখো, ডাইরেক্ট উত্তর বসায় দিলে চলে আসে। এই যে এখানে দেখতে পারতেছো এক নম্বরের উপরে, তারপরে এই পেজে দেখো কোথাও আমার এক্সেস অন্যান্য গতির মতো যে এখান থেকে ভি বের করে আনতে হয়, তারপরে ওখানে এটা বসাইতে হয়, এমন ব্যাপার থাকে না। মোস্ট অফ দ্য কেসেস পাল্লা চাবে, তোমার সর্বোচ্চ উচ্চতা যাবে, কতটুকু উচ্চতা দিয়ে যাবে, তুমি ডিরেক্ট সূত্র বসায় দিতে পারলে সবকিছু হয়ে যাবে। কিন্তু সূত্র মনে রাখাটা টাফ। সূত্র কেন মনে রাখবে সেটা আমি বলি। খেয়াল করো, তোমাকে যদি আমি বলি যে হচ্ছে উচ্চতার সূত্র, হ্যাঁ, নর্মালি তুমি কি জানো বলো তো? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এটা জানো না? বুঝো আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, হ্রাসের ক্ষেত্রে বিষয়টা কি জানো? তুমি পরন্ত বস্তু যদি জানো, উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে, নিচে থেকে উপরে যাওয়ার ক্ষেত্রে পরন্ত বস্তু যদি জানো, তুমি হ্রাসের সব অঙ্ক পারবা। শুধু দুইটা জিনিস মাথায় রাখবা, পরন্ত বস্তুর ক্ষেত্রে শুধু একটা এক্সিস দিয়ে কাজ হয়, সেটা কি? ওয়াই এক্সিস। আর হ্রাসের ক্ষেত্রে সবগুলো হচ্ছে আমার দুইটা এক্সিসে, সবগুলো একটা এক্স এক্সিস নিয়ে কাজ করতে হবে, একটা ওয়াই এক্সিস নিয়ে কাজ করতে হবে। তুমি নর্মালি বের করছো ভি, এখন তুমি বের করবে ভি এক্স একটা, ভি ওয়াই একটা, সব দুইটা দুইটা করে। একই কথা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাও হবে ইউ প্লাস এটি। এখন এখানে আমার ইউ মানে কি? এক্স বরাবর উপাংশ, তার মানে ভি কস থেটা। এখানে আমার ইউ বলতে কি? ওয়াই বরাবর উপাংশ, ভি সাইন থেটা। এখানে আমার এ বলতে কি? এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে? নাই, 0। এখানে আমার এ বলতে কি? 9.8। একই বিষয়, খালি দুইটা দুইটা নিয়ে কাজ করতে হবে, এক্স বরাবর ওয়াই বরাবর। ওকে, তো এখন আসি আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে যে ফর্মুলাটা বলতেছিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, উপরে যদি নিক্ষেপ করো -2gh। আচ্ছা, এখন যদি তোমার আদিবেগ শূন্য হয় তাহলে কত হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, তাই না? উপরে মানলাম না নিচে মানলাম সেটা পরের হিসাব। আচ্ছা, তাহলে এখান থেকে যদি তুমি h বের করো, ভি স্কোয়ার বাই 2g হবে না? বুঝছো কি? জি। তো এই h ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g, এটা যদি আমার মনে নাও থাকে, সূত্র থেকে বের করে নিতে পারবো না যে কোনো সময় পরীক্ষা হলে? কত 15 সেকেন্ডের কাজ সর্বোচ্চ। তো প্রাসের ক্ষেত্রে একই, সর্বোচ্চ উচ্চতা h মানে একই, এটাই জাস্ট কি উচ্চতা, তার মানে এদিকে কি আমার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ রূপাংশটা কি? বি নট সাইন থেটা। বি এর জায়গায় এটা লিখবো 2, জি এর জায়গা উপর বড় নিচে কত? জি 9.8, সর্বোচ্চ উচ্চতা। এবার বিচরণ কালে আসো, তুমি যাইতে লাগছে 10 সেকেন্ড, নামতে কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড। তার মানে কি যা টাইম লাগছে বিচরণ কাল হলো 2t, তাহলে ওভারঅল কত সময় লাগছে সেটা আমাদের কত হবে? টিটা হয়ে যাবে কত? তোমার ডাবল টাইম, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে পেয়ে যাবে। আমি দেখাই দিচ্ছি। সর্বোচ্চ উচ্চতাটা তো বুঝছো তাই না? সর্বোচ্চ উচ্চতা বুঝলে আমি টিটা দেখাই দিচ্ছি তোমাদের জন্য। এখন আসো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাও তো জানো, বা ইউ প্লাস জিটি, এটা জানো। আদিবেগ যদি শূন্য থাকে তাহলে কি ভি ইকুয়াল টু জিটি, তাহলে টি ইকুয়াল টু কত? ভি বাই জি। এটা কি জানো নাকি জানো না? জানো। আচ্ছা, উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে, তাহলে এটাও যদি আমি প্রাসের ক্ষেত্রে চিন্তা করি,
যে বিচরণকাল মানে কি, ব্রাশ তো নিশ্চয়ই নিচে দিয়ে যাবে না, ব্রাশ তো উপরেই কতক্ষণ বিচরণ করছে। সো বিচরণকাল মানে কি, উপরের হাইট যাচ্ছে এইটা, এই টাইমটা ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমার টি তো টি, ওয়াই অক্ষ বরাবর ভিটা হচ্ছে ভি নট সাইন থিটা, আর ওয়াই অক্ষ বরাবর জিটা হচ্ছে জি। তাহলে এটা হচ্ছে আমার কতক্ষণ লাগছে উঠতে, উপরে যাইতে। আর তাহলে টোটাল আমার কত সময় লাগবে উঠা আর নামতে, বুঝছো কি? আমার কথা কি বোঝা গেছে? কাইন্ডলি কেউ একটু রেসপন্স করো। জি জি ভাইয়া বোঝা গেছে। আচ্ছা ওকে, আমি তোমাদেরকে মিউট করে রাখছি, তারপরে হচ্ছে আনমিউটের অপশনটা অন রাখছি, সো কেউ যদি চাও আনমিউট করে কথা বলতে পারবে। ওকে, এখন আসো, তাহলে প্রাসের এটা আমরা বুঝলাম, তারপর হচ্ছে তোমার বিচরণকাল বুঝলাম, সর্বোচ্চ উচ্চতা বুঝলাম। আর পাল্লার ক্ষেত্রে পাল্লার সূত্রটা একটু মনে রাখা, এটা যেহেতু 2 sin θ cos θ থেকে আসছে, সো এটা একটু ঝামেলা ওইভাবে মনে রাখা, এটা একটু সরাসরি মনে রাখা। তাছাড়া এখানে আর বেশি ঝামেলা নাই। এবার আসো আরেকটা লাস্ট টপিক আমাদের এখানে যেটা রিলেটেড ম্যাথ আসে খুব, সেটা হচ্ছে কৌণিক ক্ষেত্রে, কৌণিক গতিবেগ বা এটার ক্ষেত্রে খুব। আচ্ছা, সেটা যদি আমি তোমাদেরকে দেখাই যে এখানে কিছু ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ? তো এটা আগে একটু বোঝার চেষ্টা করো, কৌণিক গতি বলতে কি বুঝি। আমরা সবাই অনেক ভালো জানি, তারপর আমি আরেকবার বলি। অনেক ভালো জানি বলে হচ্ছে এটা বেসিক অনেক ঝামেলা থাকে, আমি দেখছি অনেক। ভালো করে বলবা, কৌণিক মানে হচ্ছে বৃত্তাকার ব্যাপার। এটা হচ্ছে আমার সেন্টার। মনে করো তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছো, তাইলে এইটুকু দূরত্ব তুমি গেছো, এই যে কতটুকু দূরত্ব গেলা, এটা হলো আমার রৈখিক সরণ মানে এস। আর এই এ থেকে বিতে যাইতে তুমি এই যে মাঝখানের যে কোণ, একটা কোণ উৎপন্ন হয়, এই যে কোণটুকু অতিক্রম করছো, এটা হচ্ছে আমার কৌণিক সরণ থিটা। তাইলে এ থেকে বিতে যাইতে যদি আমার টি সেকেন্ড লাগে, তাহলে আমার রৈখিক বেগ কত, এস বাই টি। কৌণিক বেগ কত, কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে ইন্ডিকেট করি, থিটা বাই টি। বুঝছো কি? জি ভাইয়া। এখন এই পুরো বৃত্তটা তুমি যদি একবার ঘুরো, তোমার রৈখিক সরণ কত, টোটালি পরিধিটা, তাই না, মানে 2 পাই আর তুমি ঘুরছো। আর কৌণিক সরণ কত, মাঝখানে টোটাল 360 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 পাই। ওকে, এবং সবচেয়ে সহজ কথা হচ্ছে যে আমার এখানে মাত্র এই দুইটা সূত্র ছাড়া আর তেমন কোনো সূত্র আমার লাগেই না, ডাইরেক্ট করা যায়। বুঝছো আমার কথা? আচ্ছা, কেমন আমি এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের। যদি হচ্ছে এক্সাম্পল দিছে একটা, আচ্ছা যেমন আমি যদি দেখাই 32 নম্বর, খেয়াল করো, আমাদের কিছু জিনিস জানতে হবে। ভি ইকুয়াল টু কি, ওমেগা আর, তাই না? ওমেগা আর মানে কি, সবসময় মনে রাখবা যে আমার রৈখিক যা থাকে তার সাথে কৌণিক একটা আর গুণ হয়। নর্মালি আমার সরণ হচ্ছে এস, তাহলে কৌণিক সরণটা হচ্ছে আমার এস আর, মানে একটা আর গুণ হয়। নর্মালি বেগ হচ্ছে ভি, তোমার হচ্ছে সরি 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 আমি একটু ভুল বলছি, তোমার হচ্ছে নর্মালি মানে কৌণিক বেগটা হচ্ছে, কৌণিক সরণটা হচ্ছে থিটা, সো আমার এসটা হচ্ছে এটার সাথে একটা আর গুণ হবে। মানে সবসময় রৈখিকেরটাতে কৌণিকের সাথে একটা আর গুণ হয়। আরেকটা দেখে, নর্মালি আমার কৌণিক বেগ হচ্ছে ওমেগা, তাহলে আমার কৌণিক বেগ হচ্ছে ওমেগা, তাহলে আমার ভিটা হচ্ছে ওমেগা আর। এগুলো মুখস্থ করার কিছু না, একটা আর গুণ হবে, আর কিছুই না। বুঝা গেছে? তো আমার কৌণিক ভরবেগ হচ্ছে এল, রৈখিক ভরবেগ হচ্ছে পি, তার মানে পি ইকুয়াল টু এল আর। এগুলো মুখস্থর কিছু নাই, আমি এই জন্য বললাম যে সূত্রগুলো মনে মানে মুখস্থ করা লাগে না, খুব ইজি জিনিস। আচ্ছা, তো এখন এই অঙ্কটা তোমরা যদি একটু খেয়াল করো,
মানে কৌণিক বেগের অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু আমি জানি না কেন আমাদের স্টুডেন্টরা পারে না। আমার কাছে খুব দুঃখ লাগে এই বিষয়টা। মানে খুবই ইজি। দেখো আমি যদি বলি একটা অঙ্ক, 3 মিটার বৃত্তাকার পথ, তারপরে বৃত্তাকার পথটাই হচ্ছে 3 মিটার, এই টোটালটা হচ্ছে 3 মিটার। তাইলে আমার পরিধি মানে 2 পাই আর কত, 3 মিটার, তাই না? 2 পাই আরটা হচ্ছে 3 মিটার। তাহলে এটার আর কত আমরা বের করতে পারবো না? আচ্ছা, প্রতি মিনিটে টি মানে হচ্ছে কত, 60 সেকেন্ড, 30 বার আবর্তন করে। আচ্ছা, একবার ঘুরলে কতটুকু যাবে বলো তো? একবার আবর্তন করলে কত মিটার যাবে? 3.0 3 মিটার। মিটার যাবে। মিটার যাবে। 3 মিটার। 30 বার গেলে কত মিটার যাবে? 30 বার আবর্তন করলে 90 মিটার। 90। জি বুঝে বুঝে করো, মানে আমার আমার কোনো সূত্রের দরকার নাই। আমার কৌণিক ভরবেগ মানে কৌণিকের অঙ্কগুলোর জন্য আমার সূত্র এতটা নেসেসারি না, বুঝলেই তুমি পারবা। অতগুলো সূত্র মাথায় না পেয়ে এক্সাম হলে যখন যাবা, ম্যাথের সূত্র এতগুলা, ফিজিক্সের সূত্র এতগুলো, কেমিস্ট্রি এতগুলো, অনেক। সো যত কমায় মনে রাখতে হবে। তাহলে 30 বার করলে 90 মিটার যাবো। কত সেকেন্ডে যাচ্ছি 90 মিটার? 60 সেকেন্ডে। তাহলে বেগ কত? v = s/t না? জি। বুঝো আমার কথা? হ্যাঁ, তাহলে আমাদের রৈখিক বেগটা কত আসবে? 90/, মানে হচ্ছে 1.5। হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের 1.5। এখন এখানে কি, এটা মানে প্রশ্নটা হবে কৌণিক বেগ, এটা টাইপিং এর লিখছে রৈখিক বেগ। রৈখিক বেগ তো আর তোমার ইয়েতে হবে না। ও 1 মিনিট, গিভ মি 1 মিনিট। 1.5 মিটার বলছে, তাই না? 1.5 আমাদের মিটার আসতেছে। তাইলে যদি এটারে রেডিয়ানে কনভার্ট করি, রেডিয়ান মানে হচ্ছে 3.14, তাই না? তাহলে 1.5 মানে হচ্ছে π/2 টাইম, অর্থাৎ এই যে এটা ডি নাম্বার হবে। আমি বুঝাইতে পারছি কিনা? মনে হয় পারি নাই। আবার একটু বলি, উত্তর যে 1.5 মিটার আসছে, এটা বুঝছো কিনা সবাই? জি উত্তর 1.5 আসছে, দেখো। তাহলে উত্তর হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড। দুঃখের বিষয় হচ্ছে উত্তরে কোথাও আমার 1.5 নাই। আমি প্রথমে ভাবছিলাম যে সবগুলো রেডিয়ানে দেয়া, রেডিয়ানে মানে কৌণিক বেগ চাইছে। কৌণিক বেগ চাইলে যদি রৈখিকের জায়গায় কৌণিক চাইতো, তাহলে এককগুলো, একক দেখে কিন্তু সব চিনতে হয়, বারবার বলছি। এককগুলো থাকতে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তো যেহেতু একক রেডিয়ান পার সেকেন্ডের নাই, দ্যাট মিন্স রৈখিক বেগই চাইছে। কোশ্চেন ঠিক আছে। ওকে, কোশ্চেন ঠিক আছে। তো কোশ্চেন ঠিক থাকলে আমরা যে অঙ্ক করছি অঙ্কও ঠিক আছে, অঙ্কেও ঝামেলা নাই। তাহলে 1.5 মিটার পার সেকেন্ড উত্তর। কিন্তু পেঁচাইছে, কি পেঁচাইছে? উত্তরটা 1.5 মিটার ওইভাবে ডাইরেক্ট না দিয়ে রেডিয়ানে দিছে। তো রেডিয়ানের দুইটা মান তোমরা জানো, একটা হচ্ছে 180 ডিগ্রি আর একটা হচ্ছে 3.1416। 180 ডিগ্রিটা হচ্ছে যখন আমি কৌণিকের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আর এই মানটা হচ্ছে আমার রৈখিক যত মান, যেমন এখান থেকে এইটুকু দূরত্ব কত, মনে করো 2 পাই, মানে হচ্ছে 6 পয়েন্ট সামথিং। বুঝাইতে পারছি কি? সো আমার উত্তর হচ্ছে 1.5। জি। এর মধ্যে কোনটা আমার 1.5 আসবে? এটা হচ্ছে 3.1416, এটা হচ্ছে তারে 3 দিয়ে গুণ মানে 9 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে 4 দিয়ে গুণ 3 4 12 পয়েন্ট সামথিং, আর এটা হচ্ছে 0.5 দিয়ে গুণ 3.1416 রে 2 দিয়ে ভাগ। এটা 1.5 মতন আসে না? হ্যাঁ। বুঝছো কি? আলটিমেটলি আমার উত্তর হচ্ছে ডি। একটু পেঁচাইছে জাস্ট শেষের দিকে অ্যানসার। ওই যে তোমাদের একবার উত্তর এরকম দেখছো না ম্যাথের ক্ষেত্রে, যে উত্তর আসে √2, অপশনে √2ই নাই, অপশনে লিখে রাখছে 2/√2। ব্যাপারটা এরকম। তোমার উত্তর কিন্তু ঠিক আছে, অনেকে কিন্তু এটা করে কনফিউজ হয়ে যাবে। আমি নিজেই তো প্রথমে ভাবছি যে ভুলতে আছে, রৈখিকের জায়গায় কৌণিক হবে। আচ্ছা, ওকে। এখন এই প্রশ্নটা দিয়েই যদি আমি বলি যে আমাদের কাছে যদি কৌণিক বেগ চাইতো, কৌণিক বেগ চাইতো, তাহলে কি করতাম? খুবই সহজ। এই রৈখিক বেগ না চাই, যদি আমার কাছে কৌণিক চাইতো, কৌণিক বেগ কোনো ব্যাপার না, খেয়াল করো। ভাইয়া 2π × 30/60। হ্যাঁ, একবার ঘুরলে আমার কত ডিগ্রি মানে কতটুকু যায়? রৈখিক বেগের ক্ষেত্রে একবার ঘুরলে আমার যায় 3 মিটার, আর কৌণিকের ক্ষেত্রে একবার ঘুরলে কত যায়? 360 যায় না, মানে হচ্ছে 2 পাই যায় একবার ঘুরলে। কয়বার ঘুরছি? 30 বার, মানে হচ্ছে 60 পাই আমি গেছি। কত সময় গেছি?
60 সেকেন্ডে গেছি, 5 সেকেন্ড। বুঝতে পারছো কি? সো 60 সেকেন্ডে যদি আমি যাই তাহলে আমার কত হবে? পাই 5 বেগ, তাহলে কৌণিক বেগটা হচ্ছে আমার পাই। 5 মিটার। আরো একটা ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে আমার একক কত হবে বলো তো? পাই রেডিয়ান পার সেকেন্ড, কারণ এটার একক হচ্ছে রেডিয়ান। একক দেখে কিন্তু চিনতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আরো একভাবে বের করতে পারতাম, কি বলতো? সূত্র ভি কি? ইকুয়াল টু ওমেগা আর না, তো আমরা তো ভি পাইছিলাম 1.5, 1.5 কে আর দিয়ে ভাগ করে দিলে ওমেগা পেয়ে যাবে। আর মানে কত? 3.0। 2 পাই আর হচ্ছে আমার কত? 3 না, মানে পরিধিটা হচ্ছে 3 বলে দিছে, তাহলে আর হচ্ছে 3/2 পাই। তো এটাও করতে হতো 3/2 পাই। একই, বুঝাইতে পারছি কি? জি। আচ্ছা, সো এটা যদি বুঝো ওভারঅল আমাদের এইখানের কনসেপ্ট গুলো মোটামুটি ক্লিয়ার। আমি আরো দুই একটা তোমাদেরকে দেখাই। 36 নাম্বার আসো, তাহলে বুঝতে পারবা যে আমি যে বলছি ঠিক কিনা। 36 নাম্বারটা করো সবাই, নিজেরে বুঝে যাবা। একটি পাখা প্রতি মিনিটে 2 60 পাই। বার ঘুরে। দেখো প্রতি মিনিট মানে সেকেন্ড, টাইমটা কত? টাইমটা হচ্ছে 60 60 সেকেন্ড। সেকেন্ড। 60 বার ঘুরে কৌণিক বেগ চাইছে, মানে কৌণিক হিসাব করবো। একবার ঘুরলে কতটুকু যাবে? 2 পাই, মানে 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে 60 বার ঘুরলে কতটুকু যাবে? মানে 120 পাই যাবে। আচ্ছা, তাহলে বেগ মানে হচ্ছে কতটুকু গেছে বাই টাইম, সময় কত? 60 সেকেন্ড, মানে 2 পাই। তাহলে উত্তর হচ্ছে আমাদের 2 পাই। 2 পাই, সি নম্বর। খুব কঠিন কি? আমি কি কোনো সূত্র অ্যাপ্লাই করতেছি? ওই যে তোমাদের এখানে কিছু সূত্র ছিল না, এই যে কি কি জানি 2n পাই হ্যান ত্যান আরো কি কি জানি, এই গেল। আচ্ছা, কিছু সূত্র যে দেখছিলাম না যে এন থেটা এন পাই এই সেই, এগুলো আসলে পেইন দেয়, এগুলোর কোনো দরকার নাই আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো এগুলো ওভারঅল আসলে লাগে না। এই যে এখানে যেটা বললাম ত্বরণেরটা লাগবে ইকুয়াল টু ওমেগা স্কয়ার, আর এটা মনে রাখলে হচ্ছে এই দুইটা। বাকি ওই যে ওমেগা সমান 2 পাই এন বাই টি, এ সমান আলফা, আর এগুলো লাগে না। আচ্ছা, এখন তোমাদের মাথায় কি সবকিছু ঢুকতেছে ওভারঅল? আমাদের মোটামুটি শেষের দিকে। আমি যে পর্যন্ত বলছি বুঝছো কিনা এই টপিক? রাশের ঘটনা আমাদের সূত্রগুলো রিলেটেড। বড় সূত্রটা মনে রাখবা। নাম্বার 2, গতিবেগের ওইখানে গ্রাফ, তারপর হচ্ছে তোমার এখানে কৌণিক, এগুলা বুঝছো কিনা? জি। আচ্ছা, ওকে। জি ভাইয়া। এটা যদি বুঝো, তোমাদেরকে গতিবেগের ক্ষেত্রে আমি আরেকটা বড় জিনিস বলে দিই। এটা মনে রাখলে নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রেও তোমাদের অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে। কৌণিক গতির কোনো সূত্র মনে রাখার দরকার নাই ওভারঅল, আমি যে দুইটা বলছি। কেন নাই? কারণ সবগুলো সূত্র তোমরা জানো। তো শুধু একটা প্যাটার্ন মনে রাখবা, তাইলে তুমি ওভারঅল সব পারবা। তোমার কাছে এটা চাপা লাগতে পারে, আমি করাই তারপর বলি। একটু মনোযোগ দিবা, শেষের দিকে জানি অনেক বোরিং লাগে। আমি নিজেই 40 মিনিটের ক্লাস করি না ভার্সিটি, যাই হোক। তো লাস্ট মোমেন্টে একটু 10টা মিনিট চাচ্ছি, 10 মিনিট না 5 মিনিট একটু মনোযোগ দিও, কারণ ভেরি ইম্পর্টেন্ট। আমি ভাবছিলাম নেক্সট ক্লাসে করো, বাট দেখাই দে কাজে দিবে। সেটা হচ্ছে এই সেটটা হচ্ছে আমাদের রৈখিক, এটা হচ্ছে কৌণিক। জাস্ট মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। আমি বললাম তো রৈখিকের সূত্র তোমরা সব জানো, তো কৌণিক পড়াই লাগবে না। এখানে যেটা আমাদের এস, এখানে সেটা হচ্ছে থেটা। থিটা। তার মানে আলটিমেটলি এস ইকুয়াল টু কি হবে? আর থেটা, এটা আমরা জানি, বলছিলাম। আচ্ছা, এখানে যেটা আমাদের ভি, সেটা এখানে হচ্ছে ওমেগা, ওমেগা। তাহলে আলটিমেটলি এটা সমান কি? ওমেগা আর। আচ্ছা, এইখানে যেটা আমাদের হচ্ছে টি, টি তো দুই জায়গায় টি। এখানে যেটা আমাদের মানে ইউ, সেটা হচ্ছে আমার ওমেগা ইনিশিয়াল, মানে আদিবেগ ইনিশিয়াল। আর এখানে যেটা বি, এটা হলো ওমেগা এফ, মানে হলো ফাইনাল। এক কথায় বি বলতে আমরা ওমেগাকে বুঝি। আচ্ছা, এখানে যেটা আমার এ, সেটা এখানে এখানে হচ্ছে আলফা। আলটিমেটলি কি? আলফা আর। দেখো আমি যে কথা বলছি ঠিক আছে, কোন সূত্র মনে রাখা লাগে? সবার সাথে একটা আর গুণ করে দিলে হয়ে যায়। এখানে যেটা আমার পি, সেটা এখানে হচ্ছে আমার এল। এখানে যেটা আমার এফ, সেটা এখানে হচ্ছে টাও।
এখানে যেটা আমার এম সেটা এখানে হচ্ছে আই। আর কিছু কি আছে রকিকের ক্ষেত্রে? আর 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 এম এস ইউ ভি টি, না ওভারঅল এগুলোই। আর যদি কোনোটা থাকে আমাকে বললো, আমি দেখাই দিব। তো এটা মনে রাখলে কি হয়, এখন দেখো সবগুলো সূত্র তুমি জানো। আমি কেন বলছি যে করা লাগবে, তুমি জানো এস ইকুয়াল টু ভিটি, তাহলে আমি এখানে কি লিখবো, সেটা ইকুয়াল টু ওমেগা টি। ওমেগা টি। তুমি জানো ভি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ওমেগা ফাইনাল সমান ওমেগা ইনিশিয়াল টি প্লাস হাফ আলফা টি। আলফা টি। পূর্ণ অঙ্ক তোমার দরকার নাই, তুমি জানো এফ ওয়ান সমান এফ টু, তাহলে তোমার এখানে টাউ ওয়ান সমান মাইনাস টাউ টু। তুমি জানো এফ ইকুয়াল টু এম এ, তাহলে তোমার এখানে টাউ সমান সমান আই আলফা। তুমি জানো এল ইকুয়াল টু সরি, তুমি জানো পি ইকুয়াল টু এম ভি, তাহলে তোমার এল ইকুয়াল টু আই ওমেগা। তুমি জানো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো তোমার এখানে থিটা ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তুমি জানো হচ্ছে আর কি সূত্র আছে বলো, যতগুলো আছে সবগুলাই এরকম তোমার দেখানো সম্ভব। তারপর হচ্ছে তোমার আর কি আছে, তুমি জানো হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে তোমার এখানে ওমেগা ফাইনাল স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। তো ওভারঅল আমার কোনো সূত্র মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট শুধু এই প্যাটার্নটা মনে রাখবা, সবগুলো পারবা। আমি বুঝাইতে পারছি? যতগুলো আছে সবগুলো তুমি পারবা। সো আশা করতেছি যে এই চ্যাপ্টার নিয়ে আর তোমাদের ঝামেলা হওয়ার কথা না। সূত্র মুখস্থ করা অনেক পেইনফুল, অনেকগুলো সূত্র। আশা করি তোমাদের চাপ অনেকটা কমাইতে পারছি। এখন তোমাদের কাজটা হচ্ছে প্র্যাকটিস করা। সো সবাই বাসায় আছো, ইটস হাই টাইম টু স্টাডি। এখন সবাই বাসায় থেকে পড়াশোনা করো। বাইরে আসলে মানে তোমরা কতটা ফিল করো কিনা জানি না, করোনার কিছু অ্যাডভান্টেজ আমরা ফিল করি, মানে আমার কাছে মনে হয়। কারণ ওই ক্লাসে যাওয়া আসা একটা সময়ের ওয়েস্ট, ক্লাসে আসতে গেলে একটু সেজে গুজে আসা, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, সময়ের ওয়েস্ট। মানে এমনি তেমনি তো উঠে আসা যায় না, আর অনলাইন ক্লাস করলে ক্যামেরা অফ করে দিয়ে খাইতে খাইতে পড়া যায়। সো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ আছে। যে বিষয়টা মাথায় রাখবা যে ডেটাটা একটু ভালো রাখার চেষ্টা করবা, এবং আলটিমেটলি তোমাদের অফলাইন ক্লাস হওয়ার সম্ভাবনাটা কম। কারণ আমাদের দীপু উনি অলরেডি যা বলতেছেন তাতে মনে হয় না যে শেষের দিকে ছাড়া খুব একটা অফলাইন পাবা। তো অনলাইনে যেহেতু করতে হবে, ডেটাটা একটু ভালো রাখবা। কোনো না কোনো সিম, বাংলাদেশের যেই প্রান্তে থাকো, তুমি নদীর মাঝখানেও যদি থাকো, সমুদ্রের তলেও যদি থাকো, কোনো না কোনো সিম ভালো কাজ করে। কারণ হয় রবি না এয়ারটেল, যেটা যার যেটা কাজ করে ওই একটা সিম কিনে নিবা বা ইউজ করবা, ডেটা কানেকশনটা ভালো রাখবা। আচ্ছা, আর যে ব্যাপারটা শাইনেসটা কমানো। শাইনেস কেমন, যে অনলাইনে প্রথম প্রথম কথা বলতে গেলে মানে খুব কেমন লাগে, আমি একটা প্রশ্ন করবো সবাই শুনবে, কেমন একটা ব্যাপার। তো এরকম নার্ভাসনেস কাজ করে, অনেককেই দেখছি মানে বুক ফাটে তো মুখ ফাটে না আই লাভ ইউ বলার মতো, মানে প্রশ্নটা করতে মন চাচ্ছে কিন্তু মানে কেমনে করি এরকম। কারো যদি খুব বেশি সমস্যা হয়, লজ্জা বেশি লাগে, মাস্ক পরে কোশ্চেন করবা। আরো বেশি লজ্জা লাগলে বোরকা পরবা, বোরকা পরে কোশ্চেন করবা, তারপর কোশ্চেন করবা। কারণ তোমার কোশ্চেন গুলো আসলে ক্লাসে যখন আমি ক্লাস নেই, আমরা এক্সপিরিয়েন্স যারা, আমরা তোমাদের ফেস দেখে অনেকটা বুঝতে পারি যে মানে বুঝতে পারলো কি পারলো না। এখানে কিন্তু আসলে ওই সুযোগটা আমার নাই। সো আলটিমেটলি তোমরা যদি না বলো, এটা কিন্তু আলটিমেটলি তোমার লস, আমার কোনো লস নাই। আমি ক্লাস নিয়ে চলে যাবো, আমার যেটা পাওয়ার আমি আমার পেমেন্ট বলো বা আমার যে বেনিফিটস আমি পাবো। সো তোমাদেরকে বুঝে নিতে হবে। আর আমি সব সময় চাই যে তোমাদের গতবারও যাদেরকে করাইছি তাদের মধ্যে থেকে অনেকেই ঢাবিতেই চান্স পাইছে, আমার পরিচিত অনেকে আছে। তো ওরা যখন চান্স পায়, নক দিছে বা মাঝে মাঝে ঢাবিতে দেখা হয়, আমার কাছে এটা অনেক ভালো লাগে। তো আসলে টিচিং প্রফেশনটা তো এমন না যে আমি পার্মানেন্ট টিচার থাকবো, এখন হয়তো আল্লাহ সুযোগ দিলে ভালো জবে টবে চলে যাবো বা কিছু। তো তোমাদের সাথে আসলে সম্পর্কটা ব্যাপারটা এক দুই ক্লাসের না। আশা করি এবং তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে যে ভালো কোথাও যাও, ভালো কিছু করো। একাডেমিক যে কোনো হেল্প লাগলে আমাকে বলবা, আমি যতটুকু পারি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো, সেটা যেই সাবজেক্টেই হোক। আর অন্যান্য ক্লাসগুলা, আমার ক্লাস যদি না বুঝো আমাকে বলবা। যদি তোমাদের মনে হয় যে একেবারে বুঝতেছো না, তাহলে অভিযোগ দিবা, কোনো সমস্যা নাই, টিচার চেঞ্জ করে দিবে।
আর যদি অন্য কোনো টিচার নিয়ে সমস্যা থাকে, বলতে পারতেছো না ফ্রিলি অথরিটিকে, সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করতে পারো, সমস্যা নাই। কারণ আমি আসলে এগুলোর সাথে অনেকদিন ধরে ইনভলভ, ইউসিসি তে, ইউনিএইডে, প্যারাগনে অনেকদিন ধরে। সো ওভারঅল একটা ব্যাপার হয় যে অনেক টিচার ভালো জানে কিন্তু ভালো দিতে পারতেছে না সার্ভিস। তো যেটাই সমস্যা হয় এটা জানাবা, মনের মধ্যে রাখবা না, আর পড়াশোনা করো। দেয়ার ইজ নো শর্টকাট, শর্টকাটে আসলে কিছু করতে পারবা না, মানে পৃথিবী উদ্ধার করে ফেলতে পারবা না। তোমাকে লাইফে একদম যেটাই করতে যাও হার্ড ওয়ার্ক করা লাগবে। অনেকে অনেক চাপা মারতে পারে যে মানে একেবারে কিছু না করেই বিশাল কিছু হয়েছে, ব্যাপারটা এমন না। আবার অনেকে বলতে পারে আমি অনেক করে ফাটাই দিছি, এমন না। একটা লিমিটেড তোমাকে তো পড়তে হবে ভাই। তুমি এক্সাম দিবা পুরো বাংলাদেশের 1 লাখ মানুষের মধ্যে, আমি মনে হয় একটা জিরো বেশি দিছি, ওকে। এই 1 লাখ মানুষের মধ্যে পরীক্ষা দিয়ে তুমি প্রথম 1000 জনের মধ্যে থাকবা, মানে প্রায় 99,000 মানুষ বাদ যাবে। এই 99,000 থেকে তুমি মানে আগায় আসো কিনা এটা তো তোমাকে মাথায় রাখতে হবে, তাই না? নাম মাত্র পরীক্ষা দিলাম এটা কেউ করতে যায় না, হার্ড ওয়ার্ক করো। পৃথিবীতে মানে আমরা চাইলেই সবকিছু সম্ভব। লাস্ট একটা কথা তোমাদেরকে বলবো যে মানে মানুষ চাইছে এবং পারে না, এটা হইতে পারে। তুমি কোথায় ছিলা ডাজন্ট ম্যাটার, তুমি জিরোতে ছিলা। একটা স্টুডেন্ট অনেক ভালো জানে ও এই লেভেলে কিন্তু জিরো, আমি প্রথম দিনই বলছি তোমাদের তোমরা জিরো লেভেলে আসো, এটা সমস্যা না, কিন্তু 2-3 মাস পরে যেন তোমার লেভেলটা এখানে থাকে। 2-3 মাস পরে যদি তুমি এখানে পড়ে থাকো যে আগের থেকে ইমপ্রুভ হয়েছে, এটা হবে। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকো, আর করোনা টাইম সাবধানে থাকবা ফ্যামিলি নিয়ে। একটা কথা ছিল হ্যাঁ শিওর, বলো। ভাইয়া, বলছি আচ্ছা, ইউনিট থেকে যে শীটটা দিয়েছে গতিবিদ্যার, ওগুলোতে যে এমসি গুলো আছে ওইগুলো সলভ করার পরে যদি কোনোটাই সমস্যা ফিল করি, তাহলে নাম্বারটা বললে আপনি একটু সলভ করে দিয়েন। তোমরা হচ্ছে ওই যে তোমাদের একটা গ্রুপ আছে না ইউনাইটেড হ্যাঁ, গ্রুপে? ফেসবুক গ্রুপ। হ্যাঁ ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপে এটা হচ্ছে কেন গ্রুপ করা জানো? ফেসবুক গ্রুপটাতে হচ্ছে প্রথমে কেউ কোনো প্রবলেম পাইলে আগে ওইটা দিবা। এটাতে কি হয়, তুমি মনে করো একটা প্রবলেম জানো না, আরেকজন জানে, তাহলে ও সলভ করে দিল। এই ব্যাপারটা যেন তোমাদের মধ্যে হয়, এই জন্য মেইনলি করা। সো ওইটা হলে কি হয়, অনেকে আছে মানে খুলেও দেখে না শীট, তো ওই যে সমস্যাগুলা সামনে আসলে ওরা বুঝতে পারে। সো ওভারঅল তোমরা আগে দিবা, দিয়ে তোমরা নিজেরা যদি সলভ করে বুঝতে পারো, দেন একজন সলভ করে দিলে আরেকজনকে হেল্প করলা। তারপরেও যদি সলিউশন না আসে, দেন ওটা তো অথরিটি আমাকে জানাবেই যে এই সমস্যাটা হচ্ছে, তাহলে আমি নেক্সট উইকে তোমাদেরকে ওটা দেখাই দিই। বুঝতে পারছো? ব্রেন স্টর্ম করবা, নিজেরা প্র্যাকটিস করবা। ওকে, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, প্রবলেম ছিল আর কি। বলো। যে গত লেকচারে যে ত্রিভুজ সূত্রটা বুঝাইছিলেন, ওইটাতে আমার একটু প্রবলেম আছে। হ্যাঁ বলো। যদি বুঝাই দিতেন। বড় প্রবলেম বা নরমালি 2-3 মানে মিনিট হবে? ত্রিভুজ সূত্রটাই যদি আমাকে একটু বুঝাই দিতেন আর কি, আমার একটু প্রবলেম হচ্ছে। ত্রিভুজ সূত্রটা আমি বলি। ত্রিভুজ সূত্রটা ছিল হচ্ছে যে যে কোনো একটা ত্রিভুজের, মনে করো এবিসি, একটা ত্রিভুজের দুইটা বাহুকে তুমি একই সিকোয়েন্সে এক্সপ্রেস করতে পারবা। যেমন মনে করো এদিক থেকে এদিকে যাচ্ছ, তারপর এদিক থেকে এদিকে যাচ্ছে, একই সিকোয়েন্সে। আর একটা হবে তার অপোজিট। দ্যাট মিনস তুমি কোথা থেকে শুরু করছো আর কোথায় এসে থামছো, যেখান থেকে শুরু করছো সেখান থেকে যেখানে গিয়ে থামছো সেই দিকে। ওকে, এটা হলো তোমার চিহ্ন দেওয়া। প্রশ্নে কেমন চিহ্ন থাকলো কি না থাকলো এটা ব্যাপার। এবিসি আমি যদি এটা এক্সপ্রেস করি, এটা এবি, এটা বিসি, দুইটাকে একদিকে দেখাইলাম। সো দ্যাট মিনস এবি প্লাস বিসি। তাইলে দুইটাকে দেখানোর পরে 3 নম্বরটা নিয়ে আমি ভাববো, কারণ 3 নম্বরটা হলো আমার লৌকিক। শুরু করছি কই থেকে? এ থেকে। থামছি কোথায়? সি তে। সো যেখান থেকে শুরু করছি যেখানে গিয়ে থামছি ইকুয়াল টু এসি। এই লাইনটা তুমি তোমার মতো করে লিখবা অলওয়েজ। এখন প্রশ্নে তোমাকে থাকতে পারে সিবি, প্রশ্নের মধ্যে সিবি চাইছে, কোনো সমস্যা নেই, এখানে একটা মাইনাস দিলে এটা সিবি হয়ে যাবে। প্রশ্নে মনে করো তোমার চাইছে বিএ, প্রশ্নে তুমি এটা মাইনাস দিয়ে দিলে বিএ হয়ে যাবে। বাট এই লাইনটা তুমি বানাইতে পারবা যে কোনো ত্রিভুজে, দুইটাকে একই সিকোয়েন্সে এক্সপ্রেস করবা। 3 নম্বরটা যেখান থেকে শুরু করছো যেখানে এসে থামছো। ক্লিয়ার কি? জি ভাই। আচ্ছা ওকে, তাহলে তোমাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, ভেক্টরে যখন এমসিকিউ করছিলাম তখন দেখছিলাম যে গতিবিদ্যা রিলেটেড কিছু আবার ভেক্টরের সাথে জুড়ে দিয়েছে, ওই ধরনের এখানে একটু এমসিকিউ বলি, কিছু কোশ্চেন এখন সলভ করতে গিয়ে মানে তোমরা আসলে 100% পারবা না। এখন তোমাদের মেন টার্গেট থাকবে 80% কোশ্চেন পারতেছো কিনা। কারণ কিছু কোশ্চেন 2-3টা চ্যাপ্টার মিলায় করে, তখন ওই কোশ্চেন গুলো এখন হয় নাই, মাত্র একটা লেকচার হয়েছে, ওগুলো তোমরা এখন পারবা না। তো
তোমরা এখন দেখবা 80% পারতেছো কিনা। নাম্বার 2, যেগুলো করানো হয়েছে তার থেকে কোনোটা মিস গেলে সেটা বলবা। আর এরপরে তো তোমাদের এখনো মানে শেষ হয় না, তোমাদের 10-12টা লেকচার শেষ হবে, তারপর হচ্ছে তোমাদের মডেল টেস্ট হবে, মডেল টেস্টের কোশ্চেন বের হবে, এরপর সলভ ক্লাস হবে। তো তখন গিয়ে ওভারঅল তুমি একটা লেভেলে আসবা। তবে যেগুলো করা, যেমন আমি আজকে যেগুলো করালাম, এর থেকে যদি না পারো সেটা তো অবশ্যই আলোচনা করতে হবে। তবে কিছু কোশ্চেন 2-3টা চ্যাপ্টার মিলায় দেয়। সেই ক্ষেত্রে মনে করো এখন প্রথম মানে দ্বিতীয় চ্যাপ্টারের সাথে 10 চ্যাপ্টার মিলাই দিছে, সো আলটিমেটলি 10 চ্যাপ্টার তো এখনো করাই নাই, বুঝবা? ওকে, আচ্ছা। ঠিক আছে ভাই। তাহলে তোমাদের যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে মনে হয় আমরা শেষ করতে পারি। ওকে, তাহলে 3 দিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি আপাতত মিটিং ক্লোজ করলাম, সবাই ভালো থাকো।